স্যার, 90 বার তো উঠবোস করলাম, আমার দ্বারা আর হবে না, প্লিজ এবারের মতো মাফ করে দিন। হুম, কখনোই না। সে নিজের কথায় অনড়। কোনো বাহানা শুনতে চায় না সাথী। শাস্তি তোমাকে সম্পূর্ণ করতে হবে, এতে কোনো নড়চড় নেই। সাথী ভেবেছিল তার অবস্থা দেখে হয়তো মানুষটার মন একটু হলেও করবে, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে মানুষটা তার নিষ্ঠুরতার পুনরায় প্রমাণ দিল। পাথরের বুকে যেমন কখনো ফুল ফোটা সম্ভব নয়, তেমনি নিষ্ঠুর মানুষটির মনে মায়া দয়া সৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই। 100 বার উদ্ভস করে ক্লান্ত হয়ে সেই অবস্থায় ফ্লোরে পড়ে গেল সাথী। আর শরীর চলছে না তার। সাথীর এই অবস্থা দেখে মানুষটা কিছু না বলেই চেয়ার থেকে উঠে চলে গেল। একবার থেকে প্রয়োজন বোধ করলো না সাথীর কি অবস্থা। অবশ্য তার কাছ থেকে এসব আশা করাও বোকামি ছাড়া আর কিছুই নয়। সাথী তার কাছ থেকে সেটা আশাও করে না। সাথী ফ্লোরে শুয়ে শুয়ে এসব ভাবছিল। এরই মধ্যে তার মা শায়লা বেগম তার ঘরে ঢোকে। মেয়েকে এভাবে ফ্লোরে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি করে উঠিয়ে বিছানায় শোয়। সাথীর গালে হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে শোধায়, সাথী, এই সাথী, কি হয়েছে মা? এভাবে ফ্লোরে শুয়েছিলি কেন? আর স্যারই বা হঠাৎ কিছু না বলে চলে গেল কেন? তুই কি স্যারকে উল্টাপাল্টা কিছু বলেছিস যে রাগ করে ছেলেটা চলে গেল? সাথীর এখন নিজের কপাল দেয়ালে ঠুকতে মন চাচ্ছে। এটা আদতেও তার মা তো, নাকি অন্য কারোর মায়ের সাথে অদল বদল হয়ে গেল? কোথায় মেয়ের কি হয়েছে তা নিয়ে একটু আদিক্ষেতা করবে, তা না স্যার কেন গেল সেটা নিয়ে পড়েছে। ব্যথার সাথে মায়ের কথায় সাথীর বেজায় খারাপ লাগছে মেজাজটা। সাথী ঠোঁট ফুলিয়ে কেঁদেই দিল। আকস্মাৎ মেয়েকে কাঁদতে দেখে ভরকে গেল শায়লা বেগম। সাথী কান্নারত কণ্ঠে বলে উঠল, স্যার, আমাকে 100 বার কান ধরে উঠবোস করিয়েছে আম্মু। আমার পায়ে প্রচুর ব্যথা করছে স্যার, পচা ভালো না সে, আমি আর তার কাছে পড়বো না। বলতে বলতে সাথে আরো জোরে কেঁদে দিল। শায়লা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে এটা সেটা বলে বোঝাতে লাগলেন। সাথীর কান্না একটু থামলে জিজ্ঞেস করলেন, কি করেছিস তুই, যার জন্য স্যার তোকে কান ধরে উঠবোস করালো? স্যার তো এমনি এমনি শাস্তি দিবে না। এবার সাথী পুরোপুরি চুপ হয়ে গেল। এখন সে কিভাবে বলবে তার কান ধরানোর কারণ? সাথী এদিকে ওদিকে তাকাচ্ছে। শায়লা বেগম বুঝতে পারলেন মিতার কিছু তো করেছে, তাই সে ধমকের সরে বলল, সত্যি করে বল সাথী, কি করেছিস? সাথী তার আম্মুর ধমকে কেঁপে উঠলেও পরবর্তী প্রশ্ন শুনে ঢোক গিলল। আসলে আম্মু, আসলের নকল বাদ দিয়ে কি করেছিস তা বল। সাথী বুঝলো তার আম্মু এখন না জেনে কিছুতেই তাকে ছাড়বে না, তাই চোখ বুঝে একদমই বলল, স্যার গণিত পরীক্ষা নিয়েছিল আর আমি তাতে 50-এ 15 পেয়েছি, তাই স্যার কান ধরিয়েছে। সাথী ওর আম্মুর সারা শব্দ না পেয়ে চোখ মেলে দেখে ওর আম্মু ওর দিকে তাকিয়ে আছে। সাথীর অবাক, ও এতে খারাপ নাম্বার পেল, কিন্তু ওর আম্মু ওকে কিছু বলছে না কেন? শায়লা বেগম ক্লান্ত হয়ে গেছে মেয়ের সাথে চিল্লাচিল্লি করতে করতে। তুই কি জীবনেও পড়াশোনা নিয়ে সিরিয়াস হবি না? সামনে তোর জিএসসি পরীক্ষা, আর তুই এখন এই নাম্বার পাস। তোর যা অবস্থা, এতে জিএসসি তো দূরের কথা, তুই তো টেস্ট পরীক্ষাও পাশ করবি না। সাথী মায়ের কথা শুনে কি বলবে? তার মাথায় এত কঠিন কঠিন অঙ্ক না ঢুকলে সেই বা কি করতে পারে? সাথীর মাঝে মাঝে ইচ্ছে হয় যেই ব্যক্তি অঙ্ক তৈরি করেছে তাকে গণধোলাই দেওয়ার, কিন্তু সেটা তো আর সম্ভব না। সাথী ওর মায়ের দিকে তাকিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আম্মু, আমার পায়ে অনেক ব্যথা করছে, আর তুমি আছো নাম্বার নিয়ে, আমার থেকে তোমার কাছে নাম্বারটা বেশি হয়ে গেল। তুমি আমায় একটুও ভালোবাসো না। বলে সাথী মুখ ফিরিয়ে নিল। শায়লা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। এই মেয়েকে সে যতই বোঝাক না, বোঝার না, তাই তিনি চলে গেলেন। কিছুক্ষণ পর হাতে কিছু খাবার আর ব্যথার ওষুধ নিয়ে এলেন। অতঃপর মেয়েকে খাইয়ে গায়ে কাঁথা টেনে দিয়ে ওকে ঘুমিয়ে যেতে বলল। ঘুমালে ব্যথাটা কমবে। সাথীও মায়ের কথা মনে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে গেল। অন্ধকারে আচ্ছন্ন ঘরে বসে আছে এক যুবক। তাকিয়ে আছে দূর আকাশের দিকে। তার চোখের চাহনিতে নির্লিপ্ততা, নেই কোনো অনুভূতি। এক মনেই আকাশের দিকে তাকিয়ে নিজেকে বোঝাতে ব্যস্ত সে, কিন্তু আদতে কি সে নিজেকে বোঝাতে পারছে? নিজের প্রেয়সীকে অন্য পুরুষের সাথে পায়ে পা মিলিয়ে হাঁটতে দেখলে কোনো পুরুষ কি শান্ত থাকতে পারে? না পারলেও তাকে থাকতে হবে। তার যে কিছু করার নেই। চাইলেও আমরা সবসময় আমাদের অভিব্যক্তি প্রকাশ করতে পারি না, এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা।
সাথীর ফোনের শব্দে ওর ঘুমের ব্যাঘাত ঘটেছে। তবুও ও ফোন রিসিভ না করে মাথায় বালিশ চেপে শুয়ে রইল। কিন্তু ফোনের বোধহয় সেটা পছন্দ হলো না, তাই তো অনবরত বেজেই চলেছে। অবশেষে আর টিকতে না পেরে সাথী উঠে ফোন হাতে নিয়ে দেখে তার আব্বু ফোন দিয়েছে। এতক্ষণে সব বিরক্তি যেন নিমিষেই গায়েব হয়ে গেল। সাথী ফোন রিসিভ করে মিষ্টি স্বরে সালাম দিয়ে বাবার সাথে কথা বলছে। কথা বলার এক পর্যায়ে সাথী দুঃখী দুঃখী ভাবে অভিযোগের স্বরে বলল, বাবা জানো স্যার আজকে আমাকে 100 বার কান ধরে উঠবোস করিয়েছে। আমি এমন জল্লাদ স্যারের কাছে পড়বো না আর। কি কারণে উঠবস করিয়েছে তা আমি তোমার আম্মুর কাছ থেকে শুনেছি। সে আর তোমার ভালোর জন্যই এরকম করেছে। তাই তুমি এই স্যারের কাছেই পড়বে। সাথে নিজের পক্ষ নিয়ে বলল, অঙ্ক আমার মাথায় ঢোকে না, তো আমি কি করব তুমিই বলো। আমি অন্য স্যারের কাছে পড়বো। তোমাকে এই স্যারের কাছেই পড়তে হবে। পড়াশোনা নিয়ে আমি কোনো বাহানা শুনতে চাই না। সাথী বাবার কথা শুনে পুনরায় মন ক্ষুণ্ণ হলো। সে ভেবেছিল বাবা অন্তত তার কথা শুনবে, কিন্তু হলো তার বিপরীত। সাথীর বাবা হাফিজুর রহমান মেয়েকে পড়াশোনা ঠিক মতো করার জন্য বোঝালেন। সাথী বাবার সাথে কথা বলে ফ্রেশ হয়ে ব্যালকনিতে গেল। রাতের আকাশে তারার মেলা দেখতে অনেক ভালো লাগছে। আকাশের দিকে তাকিয়ে থাকতে আকস্মাৎ সাথীর ওই নিষ্ঠুর মানবটার কথা মনে পড়ে গেল। মাস কয়েক আগে সাথীকে পড়ানোর জন্য শিক্ষক খোঁজা হচ্ছিল। তখনই তার স্কুল শিক্ষক এনায়েত হোসেন উদয়কে তার পড়ানোর জন্য আনা হয়। মানুষটা খুবই গম্ভীর, পড়ানো ছাড়া বাড়তি কোনো কথা বলে না, ব্যবহারও খুবই রুড। সাথীর সাথে তার করা আচরণে মনে হয় সাথী তার শত্রুপক্ষ, কথায় কথায় শাস্তি দেয়। মানুষটা তার খুবই অপছন্দের, এক কথায় অপ্রিয় শব্দটা যেন তার জন্যই সৃষ্টি হয়েছে। সাথী ওই নিষ্ঠুর মানবটাকে নিয়ে আর ভাবতে চায় না, তাই সব ভাবনার বিদায় দিয়ে সে ড্রয়িং রুমের দিকে হাঁটা দিল। আম্মু আর তার ছোট বোন ইকরার সাথে গল্প করে রাতের খাবার খেয়ে ঘরে চলে এলো। এখন থেকে একটু পড়তে বসতে হবে, নাহলে কাল আবার ওই নিষ্ঠুর মানবের থেকে শাস্তি পেতে হবে। শাস্তির কথা মাথায় আসতেই সাথী পড়তে বসে গেল। সকালে ঝলমলে আলোর রাঙা ধরনী, আকাশে মেঘেদের ঘোরাঘুরি। সাথী আর তার বান্ধবী রিমা হেলে দুলে স্কুলের দিকে যাচ্ছে। স্কুলে গিয়ে দুই বান্ধবী কথা বলতে বলতে ক্লাসে চলে গেল। একের পর এক ক্লাস হচ্ছে। সাথী আর রিমাও মনোযোগ সহকারে ক্লাসগুলো করছে। পরপর 4টা ক্লাস হওয়ার পর টিফিন খাওয়ার জন্য সময় দেওয়া হয়। সাথী আর রিমা কথা বলতে বলতে খাবার কেনার জন্য ক্যান্টিনের দিকে যাচ্ছে। হাঁটতে হাঁটতে হঠাৎ সাথী থেমে গেল, তাকিয়ে আছে টিচার্স রুমের বারান্দার দিকে। উদয় একজন মেয়ে টিচারের সাথে কথা বলছে, মাঝে মাঝে মুচকি হাসছেও। এই মুচকি হাসি যেন তার শ্যামলা বর্ণের সৌন্দর্য বৃদ্ধি করছে। মানুষটাকে হাসলে এত সুন্দরই না লাগে, কিন্তু এই গুমরমুখ হনুমান সারাদিন মুখটাকে লটকিয়ে রাখে, দেখে মনে হয় মুখে কেউ তিতা করলা ঘষে দিয়েছে। সাথে সাথে যখন কথা বলে মনে হয় মুখটা হুতুম বেচার মতো করে রাখে। যদিও উদয় সাথীর সাথে পড়ার বিষয় ছাড়া বাড়তি কোনো কথা বলে না, আর স্কুলেও বাকি সব শিক্ষার্থীদের মতো তার সাথে আচরণ করে। সাথী এভাবে কতক্ষণ উদয়ের দিকে তাকিয়েছিল তার হিসাব নেই। পাশ থেকে রিমার ধাক্কায় তার হোশ ফেরে। কিরে, এখানে দাঁড়িয়ে কি করছিস? টিফিনের সময় তো চলে যাচ্ছে, তাড়াতাড়ি ক্যান্টিনে চল, দেরি হচ্ছে। আরে কিছু করছি না, হঠাৎ কিছু একটা মনে পড়েছে, তাই সেটা নিয়েই ভাবতে ভাবতে দাঁড়িয়েছিলাম। এখন চল। সাথী রিমাকে নিয়ে ক্যান্টিনের দিকে চলে গেল। যেতে যেতেই ভাবছে আজকে তার কি হলো। সে তো কখনো এত মনোযোগ দিয়ে ওই অপ্রিয় মানুষটাকে দেখে না। মনে মনে বেঞ্চি কাটলো, এই গোবরমুখ মানুষটা নাকি হাসতেও জানে। এটা কখনো হতেই পারে না। উদয় তা আবার হাসবে, হয়তো সাথী ভুল দেখেছে। উদয়ের ক্লাস চলছে, বরাবরের মতোই সে হাসি বিহীন গোমরা মুখে ক্লাস করাচ্ছে। একের পর এক অঙ্ক বুঝিয়ে যাচ্ছে, কিন্তু সাথীর মাথায় কিচ্ছু ঢুকছে না। সে শুধু তাকিয়ে আছে বোর্ডের দিকে। অনিচ্ছা থাকা সত্ত্বেও উদয় বোর্ডে যা লিখেছে সে হুবহু তা কপি করে খাতায় লিখেছে। না লিখতে দেখলে কখন আবার উদয় ওকে কান ধরিয়ে সারা ক্লাসের সামনে সবার সামনে দাঁড় করিয়ে রাখবে তার ঠিক নেই। লোকটা পারেই বাকি আর কি, পারে শুধু সাথীকে শাস্তি পেতে। উদয়ের ক্লাস শেষে সাথী যেন হাফ ছেড়ে বাঁচল। আরো দুটো ক্লাস করে সাথী রিমার সাথে বাড়ির পথে রওনা দিল। উদয় বসে আছে সাথীর সামনে। সাথীকে দুটো অঙ্ক করতে দিয়েছে, যেগুলো আজকে ক্লাসে করিয়েছে, কিন্তু সাথী সেটা করতে পারছে না। উদয় ক্লাসে অঙ্ক করানোর পর বারবার জিজ্ঞেস করে কারোর বুঝতে সমস্যা হয় কিনা, কিন্তু যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে উদয় তাকে আবার বুঝিয়ে দেয়। সাথী কখনো তার সমস্যার কথা বলে না, আবার অঙ্ক করতে দিলে সেটাও পারে না।
উদয় ভাবনায় পড়ে গেল, এই মেয়েকে এসে অঙ্ক শিখাবে কি করে? একে অঙ্ক গুলিয়ে খাইয়ে দিলেও সেটা হজম হবে না, ঠিকই বমি করে বের করে দিবে, অর্থাৎ ভুলে যাবে। এই মেয়েকে পড়ালে ওর মান সম্মান কিচ্ছু বাকি থাকবে। আবার পড়ানো বাধা দিতে পারবে না। সাথীর বাবা উদয়কে দায়িত্ব দিয়ে গেছে তার মেয়েকে অঙ্ক শেখানো। সাথী বসে বসে একবার খাতার দিকে তো একবার বইয়ের দিকে তাকায়, কিন্তু কিছুই লেখে না। উদয় এবার অধৈর্য হয়ে গেল, ধমকের স্বরে বলল, কি হলো সাথী, অঙ্ক করছো না কেন? তাড়াতাড়ি অঙ্ক করে শেষ করো, আমি তোমাকে কিছু নতুন অঙ্ক করাবো। উদয়ের আচমকা ধর্মকে সাথে কেঁপে উঠল, কিন্তু না, কিছু বলল না, খাতায় কিছু লিখল। তুমি কি অঙ্ক করতে পারবে নাকি পারবে না? সাথী মিনমিনিয়ে স্বরে বলল, পারবো না। এবার উদয় খুব রেগে গেল। পারবে না সেটা আগে বললেই হতো, এতক্ষণ সময় নষ্ট করে এখন বলতে পারবে না। এর থেকে বেশি কি বা আশা করা যায় ওর থেকে? উদয় রাগ সামলাতে না পেরে বলল, হাত পাতো। সাথে ভয়ে ভয়ে বা হাত বাড়িয়ে দিল উদয়ের সামনে। ঠাস ঠাস করে দুটো বাড়ি দুই হাতে ক্ষান্ত হলো উদয়। এত জোরে বাড়ি দেওয়ায় অটোমেটিক্যালি সাথীর চোখ দিয়ে দুফোঁটা পানি পড়ল। উদয় সেদিকে ধ্যান না দিয়ে সাথীর কাছ থেকে খাতা নিয়ে অঙ্ক বোঝাতে শুরু করল। সাথীর হাত চলে যাচ্ছে, মনে হচ্ছে কেউ হাতে মরিচ লাগিয়ে দিয়েছে। উদয় সাথীকে আরো কিছুক্ষণ পরিয়ে চলে গেল। উদয় যেতেই সাথী দৌড়ে ফ্রিজের কাছে গিয়ে হাতে বরফ লাগাতে শুরু করলো। শায়লা বেগম হঠাৎ সাথীকে ফ্রিজের কাছে দেখে জিজ্ঞেস করলেন, কিরে, কি হয়েছে? ফ্রিজের কাছে কি করছিস? সাথী তার রক্তিম বর্ণ ধারণ করা হাত জোড়া মায়ের সামনে মেলে ধরল। সাথী মাথা নেড়ে হ্যাঁ জানালো। শায়লা বেগম আফসোসের সুরে বলল, তোকে নিয়ে আর পারি না। সামান্য অঙ্ক তোর মাথায় ঢুকে না তো কি ঢুকে? তোর মাথায় কি আদৌ ঘিলু আছে নাকি পুরোটাই গোবর ঠাসা? সাথীকে বকতে বকতে তিনি রান্নাঘরের দিকে চলে যান। সাথী নিজের ঘরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে, রং ঢং করছে আর হাসছে। তাকে দেখে কেউ বলতেই পারবে না একটু আগে এই মেয়ে মায়ের খেয়ে কাঁদছিল। একটু অ্যাক্টিং করেছে আর কি, একটু গান গেয়েছে, আবার দু একটা নাচের স্টেপও করছে। গানের কণ্ঠ তার মাশাআল্লাহ অনেক সুন্দর। সে সবার সামনে খুব একটা গান গায় না, সারাদিন গুনগুন করে গান গায়। সাথী ভাবছে এত কিছু সে পারে, তারপরেও কেন তাকে ওই অঙ্ক শিখতে হবে? অঙ্ক না শিখলে কি হয়? বাকি সব বিষয়ে সে মাঝামাঝি ধরনের স্টুডেন্ট। না, এই অঙ্ক আর যাই হোক ওকে দিয়ে হবে না, এখন একটু ঘুমিয়ে নেওয়া যাক। যেই কথা সেই কাজ। সাথে বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে গেল। শুক্রবার দিনটা সবার জন্য অনেক খুশি দিন, কারণ এই দিনে স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস সবই বন্ধ থাকে। বেলা বাজে 11টা। সাথে এক মনে ঘুমিয়ে আছে, কিন্তু ওর ঘুম যেন ওর মায়ের পছন্দ হলো না। শায়লা বেগম মেয়েকে ডাকছে, এত বেলা হয়ে গেল তা ওঠার নাম নেই। সাথী অবশেষে মায়ের ডাকে ঘুমাতে না পেরে উঠে বসলো। ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে খেতে বসলো। তার জন্য খাবার আগে থেকে বেড়ে রাখা ছিল। সাথীর খাওয়া শেষ এমন সময় শানের আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন শায়লা বেগম। এই সাথী, যা তো সামনের দোকান থেকে ডিম নিয়ে আয়। সাথী ওর মায়ের কথা শুনে তার দিকে তাকালো। সাধারণত স্কুল আর কোচিং ছাড়া যে মেয়ে ঘরের বাইরেও যায় না, তাকে কিনা ওর মা ডিম আনতে গেছে। স্ট্রেঞ্জ। আমি কখনো বাইরে যাই যে তুমি আমাকে ডিম আনতে যেতে বলছো? অন্য কাউকে পাঠাও, ইকরা আছে না, ওকে পাঠাও। ইকরা একটু আগে তোর খালামণির বাসায় গিয়েছে, আর আশেপাশে কাউকে পাচ্ছি না। যা না মা আমার। এখন তো মা বলবাই, দরকার তো তাই। দরকার শেষ হলে শয়তান, কুত্তা, বিলে এসব বলা শুরু করবা। সে পরেরটা পরে দেখা যাবে। এখন যা, গিয়ে সামনের দোকান থেকে ডিম নিয়ে আয়। সাথী আর কি করার, এখন না চাইতেও দোকানে যেতে হবে, নাহলে মা জননী কান ঝালাপালা করে ফেলবে। ওড়না সুন্দর করে শরীরে পেঁচিয়ে বাসা থেকে বেরিয়ে সামনের দোকানে ডিম কিনলো। ডিম কিনে রাস্তার দিকে তাকিয়ে দেখলো দূরে উদয়ের মতো একজনকে দেখা যাচ্ছে। লোকটা আরো একটু এগিয়ে আসলে সাথে বুঝতে পারলো উদয়ের মতো না, উদয়ই আসছে। পরনে চেক শার্ট, কালো প্যান্ট, হাতে ঘড়ি। উদয়কে দেখে সাথে ভয় পেল। উদয়কে যে পরিমাণ শাস্তি দেয়, এখন ওর উদয়কে দেখলেই মনে হয় সে ওকে শাস্তি দিয়ে আসছে। সাথে আর কোনো পণ্য দিকে না তাকিয়ে বাসার দিকে দৌড় লাগালো। এক দৌড়ে বাসায় এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। অপরদিকে উদয় সাথীকে খেয়াল করেনি, একটা কাজে সে এদিকে এসেছিল। আকস্মাৎ সাথীকে দৌড়ে যেতে দেখে ভ্যাবাচকা খেয়ে গেল। পর মুহূর্তেই সাথে দৌড়ে যাওয়ার কারণ বুঝতে পেরে হেসে দিল। ক্লান্ত বিকেলে আকাশে অল্প স্বল্প মেঘেদের আনাগোনা। সাথী ঘরে শুয়ে বসে দিন পার করছে। বর্তমানে সে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। অঙ্কের প্রতি
ভীতি এবং উদয়ের কেবল কবল থেকে বাঁচার জন্য সে মানবিক শাখায় ভর্তি হয়েছে। তার বাবা মাও এই বিষয়ে জোর করেনি। তাদের একটাই চাওয়া পাওয়া, মেয়ে যা ইচ্ছে সে তাই নিয়েই পড়ুক। কিন্তু সাথী খেয়াল করেনি মানবিক বিভাগেও গণিত বই আছে। ভর্তি হয়ে খুশি মনে বাসায় এসে বইগুলো সব বের করতেই তার মাছ থেকে গণিত বইটা বের হয়ে আসে। সাথী হতাশ, প্রচুর হতাশ। এই গণিত তার পিছু ছাড়ল না। এখন আবার তাকে ওই নিষ্ঠুর মানবের কাছ থেকে পড়তে হবে। অঙ্ক না পড়লে তাকে কঠিন কঠিন শাস্তি করতে হবে। মুহূর্তেই সাথীর মনের সব আনন্দ বিষাদে পরিণত হলো। মন থেকে বিষাদ দূর করার জন্য সাথী ছাদে গেল কিছু সময় কাটানোর জন্য। ছাদের রেলিং এর সাথে ভর দিয়ে দাঁড়িয়ে বিকেলের পরিবেশ উপভোগ করার মাঝেই পিছন থেকে ভেসে এলো এক উচ্ছ্বাসপূর্ণ পুরুষালী কণ্ঠস্বর। সুইটি, তুমি এই সময় ছাদে কি করছো? প্রেম করছি। সাথীর উত্তর শুনে অপর পাশের ব্যক্তির উচ্ছ্বাস নেমে গেল। আশেপাশে তাকিয়ে কিছু খুঁজলো, অতঃপর সাথীর উদ্দেশ্যে বলে উঠল, কার সাথে প্রেম করছো? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমার জামাইয়ের সাথে আপনার কোনো সমস্যা? ও মা, সুইটি তোমার জামাইও আছে? আন্টিকে বলবো নাকি তার মেয়ে জামাইয়ের অভাবে শুকিয়ে যাচ্ছে? শেষের কথাটা বলে চোখ টিপ দিল পিয়াস। ছেলেটা সাথীদের বাসায় চারতলায় থাকে। সাথীকে দেখলেই গায়ে পড়ে কথা বলতে আসে, যা সাথীর একেবারেই অপছন্দের। সাথী একরাশ বিরক্তি নিয়ে বলল, আপনাকে বারণ করেছি না আমাকে সুইটি বলে ডাকতে? না, ডাকার কারণ? আমার কাছের মানুষ ছাড়া অন্য কেউ আমার এই নামে ডাকুক সেটা আমার পছন্দ নয়। আরে এটা কোনো ব্যাপার না, এখন বলো আন্টিকে বলবো নাকি? হ্যাঁ বলেন, এতে একদিক দিয়ে ভালোই হয়, পড়ালেখা নামক জেল থেকে ছুটি পেতে পারবো তো। ছেলে দেখা শুরু করবো নাকি? করতেই পারেন। আয়নায় দেখি। সাথী প্রথমে পিয়াসের কথার অর্থ বুঝতে পারল না। কিছুক্ষণ মাথা খাটানোর পরে বুঝতেই পিয়াসকে একটা ঝাড়ি দিয়ে চলে গেল। আজ অনেকদিন পর সাথীর সামনে নিষ্ঠুর মানবটি বসে আছে। মাঝে সাথীর পরীক্ষা শেষে উদয় আর সাথীকে পড়াতে আসেনি। সাথী এতদিন খুব মজাই ছিল। উদয় অঙ্ক করাচ্ছে আর সাথী খাতার দিকে তাকিয়ে আছে। এখন থেকে দেখে মনে হচ্ছে ওকে কেউ জোর করে করলার রস খাইয়ে দিচ্ছে। এভাবেই কেটে যাচ্ছে সাথীর দিনগুলো। বাইরে বৃষ্টি পড়ছে। সাথী মনে মনে খুব খুশি, কারণ এই বৃষ্টি দিয়ে উদয় তাকে পড়াতে আসতে পারবে না। কিন্তু কিছুক্ষণ পর সাথীর খুশি মাটিতে মিশিয়ে উদয় উপস্থিত হলো। সাথীর মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। দুঃখে মন নিয়ে সে পড়তে বসলো। উদয় সাথীকে অঙ্ক করতে দিয়েছে। অঙ্কটার দিকে তাকিয়ে সাথীর মুখের হাসি ফুটে উঠলো। এই অঙ্কটা সে পারে। সাথী চটপট করেই করে ফেলল। উদয় সাথীর খাতা দেখছে। এমন সময় সাথী নজর গেল উদয়ের পায়ের দিকে। গোড়ালি থেকে ছোপ ছোপ রক্ত লেগে আছে। স্যার, আপনার পায়ের কি হয়েছে? কেন? আমার পায়ে আবার কি হবে? আপনার পায়ের রক্ত লেগে আছে। সাথীর কথায় উদয় নিজের পায়ের দিকে তাকিয়ে দেখে সত্যি তার গোড়ালি থেকে রক্ত পড়ছে। সাথী হাঁটু ভেঙে বসে উদয়ের পায়ে হাত দিয়ে দেখে অনেকটা জায়গায় কেটে গিয়েছে। সাথী উদয়ের পায়ে হাত দেওয়ায় উদয় কিছু বলবে তার আগেই সাথী ছুটে কোথায় যেন চলে গেল। মিনিটের মাথায় হাতে একটা ফার্স্ট এড বক্স নিয়ে এলো। উদয়ের পায়ের কাছে বসে পায়ে হাত দিতে দিলে উদয় পাটা সরিয়ে নেয়। কি করছো? পায়ে হাত দিচ্ছ কেন? ব্যান্ডেজ করবো তাই। উদয় বাধা দিয়ে বলল, তুমি আমাকে দাও, আমি করে নিচ্ছি। তোমাকে আমার পায়ে হাত দিতে হবে না। কে শুনে কার কথা? সাথী জোর করে উদয়ের পায়ে ব্যান্ডেজ করে দিতে দিতে বলল, ব্যান্ডেজ করার জন্যই আপনার পায়ে হাত দিয়েছি, খেয়ে ফেলার জন্য নয়। তাই কথা না বাড়িয়ে চুপচাপ বসে থাকুন তো। শেষের কথাটা কিছুটা ধমকি সুরেই বলল সাথী। উদয় সাথীর এমন আচরণে ব্যাকুল হয়ে গেল। যেই মেয়ে তাকে ভয় পায় সে ওকে ধমক দিচ্ছে। আশ্চর্য! সাথী এক মনে ব্যান্ডেজ করছে, কেন ব্যান্ডেজ করাই তার প্রধান কাজ। উদয় সাথীর দিকে তাকালো। এই মেয়েটাকে সে কতই না শাস্তি দেয়, মাঝে মাঝে তো অনেক জোরেই মারে। তারপরেও এই মেয়ে তাকে ব্যান্ডেজ করে দিচ্ছে। উদয় সাথীর দিকে বেশিক্ষণ তাকালো না, চোখ সরিয়ে নিল। সাথী ব্যান্ডেজ করা শেষ করে চেয়ারে বসলো। উদয় আরো কিছুক্ষণ সময় পরে চলে গেল। রাতে সাথী নিজের রুমের বিছানায় বসে বসে উদয়ের কথা ভাবছে। লোকটার পায়ে এখন কি অবস্থা? ব্যথা করছে নাকি? আচ্ছা, স্যার এখন কি করছে? নিজের ভাবনায় নিজেই অবাক সাথী। সে কিনা নিষ্ঠুর মানুষটার কথা ভাবছে, যে ভুলেও সাথীর কথা ভাবে না, উল্টো সাথীকে কিভাবে শাস্তি দেওয়া যায় সেটা ভাবে। সাথী আর ওই নিষ্ঠুর মানবের কথা ভাববে না। দুপুরের কথা ভেবে সাথী অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। সে কিনা ধমক দিয়েছে, তা আবার নিষ্ঠুর মানবকে। ভাবা যায়। ভাগ্য ভালো উদয় তাকে কিছু বলেনি। সাথী যতই উদয়কে নিয়ে ভাবতে যাচ্ছে না, তার ভাবনায় ততই উদয়ের খেয়াল আসছে।
বেশ কিছুক্ষণ যাবার পরে তার মস্তিষ্কে না আসে, তাই সাথী ঘুমিয়ে গেল। সকালবেলা সাথীর মা মেয়েকে ডাকছে ঘুম থেকে ওঠার জন্য। স্কুলের জন্য দেরি হচ্ছে আর মেয়ে তার পরে পরে ঘুমাচ্ছে। অনেক ডাকাডাকির ফলে সাথীর ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে স্কুল ড্রেস পরে মাথায় দুটি বেনি করলো। সাথী সিঁড়ি দিয়ে নামছে, এমন সময় তার সামনে পিয়াস এসে দাঁড়ালো। সাথীর গাল টেনে দিয়ে বলল, তোমাকে তো পুরো বাচ্চা বাচ্চা লাগছে সুইটি। সাথী একরাশ বিরক্তির সহিত বলল, ক্লাস 9-এ পড়া মেয়েকে বাচ্চা বাচ্চা লাগবে না তো কি বাচ্চার মা লাগবে নাকি? আর আপনাকে না বলেছি গালে হাত দিবেন না? আরে আমি কি সেটা বলেছি নাকি? তোমাকে অনেক কিউট লাগছে সেটা বোঝাতে চেয়েছি। আর তোমার গালগুলো এত সুন্দর গুলুমুলো যে আমার দেখলেই শুধু টানতে ইচ্ছে হয়। আমি যে কিউট সেটা আমি জানি, আপনার আর বলতে হবে না। সাথে অ্যাটিটিউড দেখিয়ে পিয়াসের সামনে থেকে চলে আসে। এই ছেলে একটা ছ্যাঁচা, কথা বললে কথা বাড়ায়। সময় পরিবর্তন হয়, তার সাথে পরিবর্তন হয় অনেক কিছু। তেমনই পরিবর্তন হচ্ছে সাথীর মাঝেও। এই যে যখন তখন তার ভাবনায় নিষ্ঠুর মানবটা এসে পড়ে। তাকে নিয়ে ভাবতে ভাবতে সময় চলে যায়, কিন্তু ভাবনারা যেন শেষই হয় না। তাকে নিয়ে ভাবতেই ভালো লাগে, আর আশেপাশে থাকলে আরো ভালো লাগে। তার গম্ভীর আচরণের কোথাও না কোথাও ভালো লাগা ছেয়ে যায়। এই লক্ষণগুলো সাথীর মাঝে ওই দিনের পর থেকেই দেখা যাচ্ছে। সে না চাইতেও ওই নিষ্ঠুর মানবের দিকে একরাশ ভাবনারা তার মস্তিষ্কে হানা দেয়। বোর্ডের অঙ্ক করাচ্ছে উদয়, আর সাথী তাকে আর চোখে দেখছে। মাঝে মাঝে খাতায় দু একটা অঙ্ক তুলছে। পাশ থেকে রিমা তাকে ধাক্কা দিল। কিরে, তুই স্যারের দিকে এমন আর চোখে তাকাচ্ছিস কেন? আরে এমনি। সত্যি করে বল, না হলে গুলি মেরে তোর খুলি উড়াই দিমু। রিমার কথায় সাথে জোরে হাসতে গিয়েও হাসি আটকে নেয়। এখন জোরে হাসা আর বাঘের গুহায় গিয়ে তার সামনে নাচানাচি করা সম্ভব, তাই সাথী হাসি চেপে বলল, আরে সত্যি তেমন কিছু না। সত্যি? 3 সত্যি। সাথী আর রিমা ক্লাসে মনোযোগ দিল। উদয় এতক্ষণ সাথী আর রিমা দুজনেই লক্ষ্য করেছে। দুজনের সাথে কথা বলতে দেখেও কিছু না বলে ক্লাস করানোতে মনোনিবেশ করলো। সাথী কলম দিয়ে মাথা চুলকাচ্ছে আর একটু পরপর আর চোখে উদয়ের দিকে তাকাচ্ছে। উদয় তাকে সেট অফ ফাংশন অধ্যায় থেকে অঙ্ক দিয়েছে। সে সেটের অঙ্কটা পারলেও ফাংশনের অঙ্ক পারছে না, তাই তো মাথা চুলকাচ্ছে। উদয় হাত দ্বারা টেবিলে আঘাত করে বলল, কি হলো, অঙ্কটা করছো না কেন? টেবিলে আঘাতের শব্দের সাথে কেঁপে উঠল। তোতলানো স্বরে বলল, কথাটা কর্ণপাত হওয়া মাত্রই উদয়ের মাথা গরম হয়ে গেল। ওর এখন মন চাচ্ছে সাথীর গালে একটা থাপ্পড় মেরে গাল লাল করে দিতে, কিন্তু উদয় সেটা করলো না। আধা ঘন্টা সাথীকে এক পায়ে দাঁড় করিয়ে রাখলো। যখনই সাথীর পা মাটিতে পড়তে নিবে তখনই উদয় ওর দিকে চোখ গরম করে তাকায়। এতে সাথী সোজা হয়ে দাঁড়ায়। পাক্কা ঘড়ি ধরে আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে সাথীর পা ব্যথা হয়ে গেছে। উদয় ওকে বসতে বলার সাথে সাথে ধপ করে বসে পড়লো। উদয় চলে যাওয়ার সময় সাথী বলে উঠলো, খারুস। উদয় শব্দটা কানে যাওয়া মাত্রই দাঁড়িয়ে পড়লো। পিছন ফিরে একবার সাথীর দিকে তাকালো, অতপর কিছু না বলেই চলে গেল। সাথী যেন হাফ ছেড়ে বাঁচলো। ও তো মনে করেছিল উদয় বোধ হয় আজকে ওর সুন্দর গালে 5 আঙ্গুলের ছাপ বসিয়ে দিবে। সাথী পায়ে ব্যথার কারণে গা এলিয়ে দিল বিছানায়। অপরদিকে এক যুবক জানালার ফাঁক দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। মনে মনে এক চঞ্চল কিশোরীর কথা ভাবছে, আর তার ঠোঁটের কোণে মিষ্টি এক হাসি ফুটে উঠছে। কিশোরীটি যে বড্ড চঞ্চল, চঞ্চলতা যেন তার রঞ্জে রঞ্জে মিশে আছে। আর সেই চঞ্চলতায় মুগ্ধ হয় এই যুবক। দিন দিন উদয় নামক মানুষটার প্রতি সাথীর এক অন্যরকম অনুভূতির জন্ম হচ্ছে। আগের মতো মানুষটাকে আর বিরক্তকর লাগে না। অপ্রিয় মানুষটাকেও এখন আর আগের মতো অপ্রিয় লাগে না। লোকটা সামনে আসলে এক অদ্ভুত অনুভূতি হয়। এই অনুভূতির সাথে তার পরিচয় প্রথম, তাই সে অনুভূতি শনাক্ত করতে পারছে না। তাই সাথী ভাবলো কারোর কাছে জিজ্ঞাসা করবে, কিন্তু কাকে জিজ্ঞাসা করবে? সাথীর ভাবনার মাঝে পিয়াস এসে দাঁড়ালো ওর পাশে। সাথী ভাবলো পিয়াসকেই জিজ্ঞাসা করা যাক। পিয়াস ভাই, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? এটা কেন? যতগুলো ইচ্ছে ততগুলো করো, আমার কোনো সমস্যা নেই। মনে করুন আপনার অপ্রিয় মানুষটাকে আপনার আর অপ্রিয় লাগে না, তাকে দেখলে মনে অন্যরকম অনুভূতি হয়, এর মানে কি? সাথীর কথা শুনে পিয়াস যেন খুশিতে গদগদ হয়ে গেল। ও ভাবছে সাথী হয়তো ওকে নিয়ে বলছে, তাই দেরি না করে জবাব দিল, এর মানে হচ্ছে তুমি তাকে পছন্দ করো। হয়তো সে আগে তোমার অপছন্দের ছিল, কিন্তু এখন তুমি তাকে পছন্দ করতে শুরু করেছো। ও আচ্ছা। তা তুমি হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো যে? পছন্দ করো নাকি কাউকে?
আরে না, আমার এক বান্ধবী আমায় জিজ্ঞেস করেছিল। আমি তো এ ব্যাপারে কিছু জানি না, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। আপনি আবার কিছু মনে করবেন না কিন্তু। সাথীর কথা শুনে পিয়াসের খুশিতে যেন ভাটা পড়লো। বেচারা ভেবেছিল সাথী হয়তো তাকে নিয়ে কিছু ফিল করছে, কিন্তু সাথীর কথা শুনে ওর ছোট্ট দিল টুট গয়া। তাই মুখে মেঘে এসে ফুটিয়ে বলল, আরে না, কিছু মনে করিনি। সাথী আর কথা বাড়ালো না। তার যা জানার সে জেনে নিয়েছে, তাই ঘরে চলে এলো। বিছানায় গড়াগড়ি খাচ্ছে আর ভাবছে সে কি সত্যিও নিষ্ঠুর মানবকে পছন্দ করা শুরু করছে। শেষে কিনা তার ওই নিষ্ঠুর মানবটাকে পছন্দ হলো। সাথী ভাবনায় মতো হলো। সাথীর মা মেয়ের বদল দেখে মাঝে মাঝে অবাক হয়, সাথে খুশিও হয়। ওদের মাঝেও কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সে এখন আগের মতো সাথীর সাথে গম্ভীর হয়ে থাকে না, টুকটাক কথা বলে, মাঝে মাঝে দুষ্টুমিও করে। সাথী আজকে শাড়ি পরেছে, একটু পরে উদয় আসবে তাকে পড়াতে। সাথী টেবিলে বসে কলম নিয়ে খাতায় আঁকিবুকি করছে। এরই মাঝে ঘরে প্রবেশ করল উদয়। উদয় কোনো দিকে না তাকিয়ে সোজা এসে চেয়ারে বসে পড়লো, শুরু করলো। সাথী এতে অসন্তুষ্ট হল। সে কত কষ্ট করে এই লোকটাকে দেখানোর জন্য শাড়ি পরলো, আর এই নিষ্ঠুর লোকটা তার দিকে ভালো করে একবার তাকালো না। সাথী অধৈর্য হয়ে জিজ্ঞেস করেই বসলো, স্যার বলুন তো আমাকে কেমন লাগছে? উদয় এতক্ষণে তাকালো সাথীর দিকে, এক পলক চেয়ে বলল। সাথী আগ্রহের সাথে বসেছিল উদয়ের মন্তব্য শোনার জন্য, কিন্তু লোকটা যেভাবে বলবে ও ভাবেনি। ওর মনটা নিমিশেই খারাপ হয়ে গেল। ও কি এতটাই খারাপ লাগতে যে উদয় ওকে শ্যাওড়া গাছের পেতনির সাথে তুলনা করলো? নিমিশেই সাথীর চোখের কোণে পানি চলে এলো, কিন্তু ওটা চড়তে দিল না। পড়ানোর বাকিটার সময় সাথী চুপচাপই ছিল, একটা কথাও বলেনি। আর না মাথা তুলে উদয়ের দিকে তাকিয়েছে। উদয় কিছু জিজ্ঞেস করলে মাথা নেড়ে শাড়ি জানিয়েছে। অতঃপর পড়ানো শেষে উদয় চলে গেলে সাথী ধপ করে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে খেতেই দিল। আজকে সে অনেক কষ্ট পেয়েছে। মনে মনে নিজেই নিজেকে বলেছে, নিষ্ঠুর মানবটা শুধু নিষ্ঠুরই না, সাথে খুবই। একটু প্রশংসা করলে কি তার খুব বেশি ক্ষতি হয়ে যেত? সাথে তার কাছে বেশি কিছু কি আশা করেছে? না, শুধু তো একটু প্রশংসাই আশা করেছে। লোকটা তাও করলো না। ঝলমলে আকাশে রৌদ্রর মেঘের আনাগোনা, পরিবেশটা বড্ড উপভোগ করার মতো, কিন্তু সাথে তা উপভোগ করতে পারছে না। পরীক্ষা চলছে তাই খুব মন দিয়ে পড়তে হবে। উদয় তাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে, এবারও যদি সাথী গণিতে খারাপ করে তাহলে তাকে আর উদয় পড়াবে। সেই ভয়ে সাথী সবকিছু বাদ দিয়ে পড়তে বসেছে, নাহলে বই খাতা নিয়ে বসার মতো মেয়ে তো সে না। উদয় তাকে না পড়ালে কিভাবে হবে? সে যেই নিষ্ঠুর মানবটাকে মনের কোণে ঠাঁই দিয়ে ফেলেছে, এখন তাকে না দেখে সে থাকবে কিভাবে? এসব ভেবে লাভ নেই। তাই মাথা থেকে সব আজগুবি চিন্তা ভাবনা বাদ দিয়ে সাথী মন দিয়ে পড়াশোনা করছে। সায়রা বেগম মেয়ের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন। সাথীকে টেবিলে বসে থাকতে দেখে খুব অবাক হলো। পর মুহূর্তেই ভাবলো হয়তো টেবিলে বসে দুষ্টুমি করছে, কিন্তু সামনে এগিয়ে গিয়ে যখন দেখলো মেয়ে তার মন দিয়ে পড়ছে, সে মনে মনে বড্ড খুশি হলো। একটু হলেও তার মেয়ের মাথায় বুদ্ধি হয়েছে। তাই তিনি সাথীকে না ডেকে নিঃশব্দে পেছন থেকে সরে আসে। আজকে সাথী শেষ পরীক্ষা। সাথীর শরীরের অবস্থা বেশি ভালো না। সকাল থেকে শরীরটা গরম গরম লাগছে, মাঝে মাঝে মাথা চক্কর দিচ্ছে। এই শরীর নিয়েও ও পরীক্ষা দিতে এসেছে, সাথে রিমাও আছে। ওদের সিটের আগে পড়ে হওয়ায় রিমা ওর খেয়াল রেখেছে। পরীক্ষা শেষে সাথী বের হয়ে দোতলার বারান্দা দিয়ে হাঁটছে আর রিমার সাথে কথা বলছে। কথা বলতে বলতে সিঁড়ির কাছে আসতেই হঠাৎ সাথীর মাথা চক্কর দিয়ে উঠলো। ও ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নেবে, তার আগে কেউ একজন ওর কবজি ধরে টান দিয়ে দাঁড় করিয়ে দেয়। কি সমস্যা? এইভাবে ওদিক ওদিক ঢলে পড়ে যাচ্ছে কেন? সোজা হয়ে দাঁড়াও। আকস্মাৎ হাতে টান খাওয়ার সাথে সাথেই ধমক শুনে সাথী কেঁপে ওঠে। মাথা তুলে সামনে তাকিয়ে দেখে তার সামনে নিষ্ঠুর মানবটি দাঁড়িয়ে আছে। সাথীর শরীর যেন চলছে না, ও যে কথা বলবে সেই শক্তিও পাচ্ছে না। ও আবার পড়ে যেতে নিলে পাশ থেকে রিমা ওকে ধরে ফেলে। অতঃপর উদয়ের উদ্দেশ্যে বলে, স্যার, ও অসুস্থ বোধ করছে, ওর মাথা ঘোরাচ্ছে, তাই পড়ে যেতে নিয়েছিল। উদয় রিমার থেকে দৃষ্টি সরিয়ে সাথীর দিকে তাকিয়ে বলল, সাথী, তুমি কি অবস্থায় একা বাসায় যেতে পারবে? সাথী মাথা নেড়ে নিম্ন স্বরে বলল, পারবো। রিমা আর আমি চলে যাব। উদয় রিমাকে বলল। ওকে ধরে সাবধানে নিয়ে যাও, নাহলে পড়ে যেতে পারে। রিমা সাথীকে ধরে গেট পর্যন্ত নিয়ে এলো। এরপর একটা রিক্সা থামিয়ে দুজনে উঠে পড়লো। সাথীর বাসার গেটের সামনে রিক্সা থামিয়ে নিজে নেমে সাথীর হাত ধরে ওকে নামাল। সাথীকে ধরে গেটের মধ্যে ঢোকাবে, এর মধ্যেই পিয়াস এসে দাঁড়ালো ওদের সামনে। পিয়াসকে দেখে রিমার মুখে একরাশ বিরক্তি ছেয়ে গেল। এই ছেলে যখনই ওর সাথে কথা বলতে আসবে তখন ওদের কথা কম ঝগড়া বেশি হয়। রিমার সাথীকে ধরে নিয়ে যাচ্ছে দেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো,
মিস জগরুটি, তুমি এইভাবে সাথীকে ধরে নিয়ে যাচ্ছ কেন? ওর কি হয়েছে? পিয়াসের কথায় রিমা তেতে উঠে বলল, আমি ঝগড়ুটে না, আপনি ঝগড়ুটে। সাথীর শরীর ভালো না, তাই ওকে ধরে নিয়ে যাচ্ছি। আপনি এখন কথা না বলে সামনে থেকে সরুন তো, আমরা যাব। আমি তোমাকে ধরে রেখেছি নাকি? ধরে রাখেননি, কিন্তু সামনে তো দাঁড়িয়ে আছেন। একজন হাতির মতো লোক সামনে দাঁড়িয়ে থাকলে যাব কিভাবে? মুখ সামলে কথা বলো মিস জগরুটি। তোমার চোখে কি ছানি পড়েছে? আমার মতো চিকন একটা ছেলেকে তুমি হাতি বলছো? আর আমি যদি হাতি হই তাহলে তুমি হলো রাক্ষসী। রিমা রেগে কিছু বলবে তার আগে দেখে সাথী একা একাই চলে যাচ্ছে। সাথী ওদের ঝগড়া দেখে বিরক্ত। এমনিতেই সময় হলে ধমক দিয়ে দুজনকেই চুপ করিয়ে দিত, কিন্তু এখনো শরীরে ধমক দেওয়ার মতো শক্তিটুকুও নেই, আর না ইচ্ছে। তাই ওদের ঝগড়া করতে দিয়ে একা একা ভিতরে হাঁটা দিল। সাথীকে একা যেতে দেখে রিমা ঝগড়া বাদ দিয়ে সাথীকে এসে ধরলো। অপরদিকে পিয়াস এসে ধরলো। ওদের হাবভাব দেখে সাথীর মনে হচ্ছে সে মারাত্মক কোনো রোগে আক্রান্ত, যার জন্য দুজন মিলে তাকে ধরে নিয়ে যাচ্ছে। ওরা দুজন সাথীকে বাসায় পৌঁছে দিয়ে সাথীর আম্মুকে বলে চলে এলো। আসার সময় একজন আরেকজনের দিকে তাকিয়ে ভেঙচি কাটে। সেদিন রাতে সাথীর হাড় কাঁপানো জ্বর এলো। শায়লা বেগম সারা রাত মেয়ের পাশে বসে মাথায় পানি দিয়েছে। ভোরের দিকে জ্বরটা একটু কমেছিল। শায়লা বেগম সাথীকে তুলে অল্প একটু খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে চলে যায়। সারাদিন সাথে জ্বর না থাকলেও বিকেলের দিকে আবার জ্বর এলো। অনেক জ্বর থাকার কারণে সাথী বিছানায় শুয়ে আছে। একটু পর উদয় আসবে তাকে পড়াতে। সাথী ভয় পাচ্ছে, সে তো হোমওয়ার্ক কমপ্লিট করতে পারেনি। রাতে জ্বরের জন্য ভালো মতো ঘুমাতে না পারায় সাথী ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পর উদয় সাথী রুমে এসে দেখে মেয়েটা ঘুমাচ্ছে। মুখটা কেমন শুকিয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে জ্বরের প্রকোপে নেতিয়ে পড়েছে। কোমল কণ্ঠে ডাক দিল, সাথী, এই সাথী, ওঠো। সাথী কারো ডাক শুনে পিটপিট করে চোখ খুলে দেখে তার সামনে উদয় বসে আছে। সাথী অবাক হলো উদয়ের এত কোমল স্বর শুনে। লোকটা কোমল স্বরেও কথা বলতে পারে? তাহলে সবসময় এরকম ধমক দিয়ে কথা বলে কেন? সাথী কিছুক্ষণ ফ্যাল করে উদয়ের দিকে তাকিয়ে রইল। অতঃপর উদয়ের ডাকে ভাবনা থেকে বেরিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হয়ে সাথী দাঁড়ানোর মতো শক্তি পাচ্ছে না, তাই তাড়াতাড়ি চেয়ারে গিয়ে থপ করে বসে পড়ল। উদয় সাথীর সাথে কিছুক্ষণ এটা ওটা নিয়ে কথা বলল ওর ঘুম কাটানোর জন্য। সাথীরও এখন ভালো লাগছে। অতঃপর উদয় পড়ানো শুরু করলো। সাথী, তোমাকে বাসায় যে অঙ্কগুলো করতে দিয়েছিলাম সেগুলো করেছো? দেখি, খাতা দাও। উদয়ের কথা শুনে সাথী হাত মোছামুছি করতে লাগলো। সে তো অঙ্কগুলো করেনি। এখন উদয় কি তাকে মারবে, নাকি কান ধরে উঠবোস করাবে, নাকি এক পায়ে দাঁড় করিয়ে রাখবে? সাথী ধীর কণ্ঠে বলল, স্যার অঙ্কগুলো করতে পারিনি, কালকে রাতে আমার অনেক জ্বর এসেছিল তাই করা হয়নি। কথাটা বলে সাথী চোখ বুঝে নিল। ও ভাবলো উদয় হয়তো ওকে ধমক দিবে, কিন্তু ওকে অবাক করে দিয়ে উদয়কে কিছুই বলল না। চোখ খুলে দেখে উদয়ের দিকে তাকিয়ে আছে। ওকে আরেক দফা অবাক করে দিয়ে ওর কপালে নিজের হাত উল্টো পিঠ ছোঁয়ালো। হাত দ্বারা তাপমাত্রা মেপে বলল, তোমার শরীরে তো অনেক জ্বর। থাক, আজকে তোমার পড়া লাগবে না। তুমি আজকে বিশ্রাম নাও, আমি এখন চলে যাচ্ছি। তুমি ঠিকমতো ওষুধ খেও আর খেয়াল রেখো। কথাটা বলে উদয় চলে গেল। সাথে বিছানায় শুয়ে পড়ল। শুয়ে শুয়ে একটু আগের কথা ভাবতে বসলো। উদয়ের কপালে হাত রাখায় ও চুপ হয়ে গিয়েছিল। হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। মনে হচ্ছিল এই বুঝি হাড় বেচারা বেরিয়ে আসবে। মনের মাঝে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। মনের মাঝে একটা গানের লাইন বেজে চলেছিল, তুনে ছুয়া ঝাঁক মুখে মেরে মারহাম মারহাম দিল পে লাগা। গধূলি লগ্নে উদাস মনে ব্যালকনিতে বসে আছে সাথী। উদয় সাহেবের পড়াতে আসার সময় অতিক্রম হয়ে গেছে কিছুক্ষণ পূর্বে, কিন্তু তার দেখা মিলছে না। সাথী নিজেকে পরিপাটি করে উদয়ের জন্য অপেক্ষা করছে, কিন্তু সে আসছে না। সাথীর মন যেন উদয়ের আসার অপেক্ষায় উতলা হয়ে আছে। তার অপেক্ষায় অবসান ঘটাতেই যেন ফোনটা বেজে উঠল। সাথী ফোন হাতে নিয়ে দেখলো উদয়ের নাম্বার স্ক্রিনে জ্বলজ্বল করছে। সাথীর হৃদয়ের স্পন্দন যেন মুহূর্তে অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পেল। সাথীর হাত কাঁপছে। কাঁপা কাঁপা হাতে ফোন কানে নিয়ে সালাম দিল। অতঃপর কম্পনরত স্বরে শুধালো, স্যার কোথায় আপনি? এখনো আসছেন না যে? অপর পাশ থেকে উদয় সালামের জবাব দিয়ে উত্তর দিল, সাথী, আজকে আমি আসতে পারবো না, আমি একটু বিজি আছি। ওকে। উদয় ফোন কেটে দিল। সাথে উৎফুল্ল মনটা নিমিষেই বিষণ্ণ হয়ে গেল। বিষণ্ণতা যেন তাকে ঘিরে ধরল। এখন ওর কিছুই ভালো লাগছে না। উদয় সাথীকে পড়াচ্ছে। পড়ানোর ফাঁকে সাথী উদয়কে জিজ্ঞেস করলো, স্যার আপনি কি কালকে কোথাও গিয়েছিলেন? উদয় পকেট থেকে ফোন বের করতে করতে উত্তর দিল, হ্যাঁ, আমার একটা ফ্রেন্ডের বিয়ে, ওর বিয়ে শপিং করতে ওর সাথে গিয়েছিলাম, তাই আসতে পারিনি।
উদয় ফোনে ওর বন্ধুর ছবি বের করে সাথীকে দেখালো। সাথীর মাথায় হঠাৎ দুষ্ট বুদ্ধির উদয় হলো। ও ভাবলো উদয়কে একটু জেলাস ফিল করাবে, তাই যেই ভাবা সেই কাজ। সাথী উদয়ের সামনে ওর ফ্রেন্ডের প্রশংসা করছে। সাথে জেলাস করানোর মিশন যেন কাজে দিল। উদয় ফোনের স্লাইড চেঞ্জ করে ওর সাথে ওর মেয়ে ফ্রেন্ডের পিক বের করলো। মেয়েটার পরনের শাড়ি। উদয় মেয়েটার প্রশংসায় যেন পঞ্চমুখ। সাথে মনে মনে ভাবছে কোথায় সে উদয়কে জেলাস করাতে চেয়েছিল, এখন সে উল্টো জেলাস ফিল করছে। সাথে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে উদয়ের মুখে মেয়েটার প্রশংসা শুনেই যাচ্ছিল, কিন্তু ভিতরে ভিতরে জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছিল। ইচ্ছে করছে মেয়েটার চুলগুলো ছিঁড়ে ফেলতে। এক পর্যায়ে সহ্য করতে না পেরে বলে উঠল, স্যার আমার না এই অঙ্কে সমস্যা হচ্ছে, আপনি একটু বুঝিয়ে দিন আমায়। সাথীর কথায় উদয়ের ঠোঁটের কোণে এক চিলতে হাসি রেখা ফুটে উঠল, যার সাথে দৃষ্টির অগোচরে। হৃদয়ের ফোন পকেটে রেখে সাথীকে অঙ্ক বোঝানোতে মনোযোগ হলো। আজকে সাথীদের বাসায় মেহমানের মেলা। ওর সব কাজিনরা এসেছে। সাথী ভাবলো এই সুযোগে সে শাড়ি পরবে, সাথে সুন্দর করে সাজবে। উদয় যেন তার উপর থেকে চোখ সরাতেই না পারে। সাথী ওর মায়ের পিছু পিছু ঘুরছে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। এখন শাড়ি পরে তুই কি করবি? হাতে অনেক কাজ, আমি পরিয়ে দিতে পারবো না, অন্য একদিন পরিস। আজকে সবাই এসেছে তাই আমি শাড়ি পরবো। আম্মু পরিয়ে দাও না শাড়িটা প্লিজ। আজ বাসায় অনেক মেহমান, কাজের শেষ নেই। তুই এখন এখান থেকে যা তো। সাথী তো দমে যাওয়ার বাদরি নয়। ও শাড়ি নিয়ে ওর খালামণির কাছে চলে গেল। খালামণিকে বলতেই তিনি সাথীকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন। সাথীর মনে আজ অন্য রকমের খুশি কাজ করছে। ওকে দেখে মনে হচ্ছে আজকে ওর জন্য ঈদ লেগেছে। শাড়ি পরা শেষে সাথী নিজের রুমে এসে সাজুগুজু করে নিল। নিচে নামতেই সবাই যেন ওর প্রশংসায় পঞ্চমুখ। ওর এক কাজিন তো বলেই দিল। কথাটা কর্ণপাত হওয়া মাত্রই সাথীর মনে একরাশ লজ্জারা ভিড় জমালো। ও দ্রুত ঘরে চলে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখতে শুরু করলো। আয়নার প্রতিবিম্বে নিজেকে বউ রূপে আবিষ্কার করলো। মনে মনে ভাবছে আজকে নিষ্ঠুর মানবটা ওর প্রশংসা না করে পারবেই না। না মানে না, প্রশংসা তাকে আজকে করতেই হবে। আচ্ছা, উদয় যখন তার প্রশংসা করবে তখন কি সে লজ্জা পাবে? এখন যেমন লজ্জা পাচ্ছে। ইস, ভাবতেই সাথীর গালগুলো লাল লাল হয়ে যাচ্ছে। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে উদয় সাহেবের আগমন ঘটল। উদয় আসতেই সাথী ভদ্র মেয়ের মতো চেয়ারে গিয়ে বসলো। উদয় সাথীকে পড়াচ্ছে আর মাঝে মাঝে আর চোখে সাথীর দিকে তাকাচ্ছে। এক পর্যায়ে বলে উঠল, আজকে এই গেটাবে কেন? আজকে আমার কোন ভূতে ধরলো? উদয়ের কথা শুনে সাথীর মাথায় আগুন ধরে গেল। এই খবিশ লোকের জন্য এত কষ্ট করে শাড়ি পরে সাজুগুজু করলো, আর কিনা সে ভূত ধরেছে বলেছে। সাথী রানী কণ্ঠে বলল, ভূতে কেন ধরবে? আমার ইচ্ছে হয়েছে তাই পড়েছি। আমাকে কেন ভূত বা পেতনিতে ধরে নাই তো কোনো? উদয় মুখ বাঁকা করে ভেঙচি কেটে বলল, ঢং দেখলে আর বাঁচি না। ঢং তো মেয়েরাই করবে, তা না হলে কি ছেলেরা ঢং করবে? হয়েছে, তোর বক বক পকেটে রাখো। পুরো পেতনির মতো লাগছে। ভুলেও এই লোকে কারোর সামনে যেও না, তাহলে সে হার্ট অ্যাটাক করতে পারে। আমার হার্ট শক্তিশালী বলে এখন আমার কিছু হয়নি। উদয়ের কথার বিপরীতে সাথী ভেঙচি কাটল। কথায় সবাই তাকে সুন্দর বলেছে, বউ বউ লাগে বলেছে, সেখানে এই নিষ্ঠুর মানবটা কিনা তাকে বলছে তাকে মানুষ হার্ট অ্যাটাক করবে। মানুষটা আসলে নিষ্ঠুর, সাথে খুবই সুখ। নাহলে এত সুন্দর করে সাজার পরেও কি এসব কথা বলতে পারে? উদয়ের যাওয়ার সময় হয়ে গিয়েছে। উদয় নিচে নেমে দেখে কেউ নেই, কারো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। উদয়ের পিছু পিছু সাথীও নেমে এলো। ওর মা ওকে বলে রেখেছিল তারা সবাই মিলে পাশেই ওর খালামণির বাসায় সেখানে যাবে। উদয় চলে গেলে সাথী তো একা হয়ে যাবে, সেটা ভেবে ও মনে মনে ভয় পাচ্ছে। উদয় বোধ হয় ওর ভীতিটা ধরতে পারলো। জিজ্ঞেস করলো, আমি চলে গেলে বাসায় তো তুমি একা হয়ে যাবে, একা একা ভয় পাবো নাকি? সাথী ভয় ভয় কণ্ঠে বলল, না, ভয় পাবো না। উদয় বুঝতে পারছে সাথী ভয় পাচ্ছে, কিন্তু ওর সামনে বলছে না, তাই সাথীকে বলল, আমি তোমার খালামণিদের বাসার ওদিকে একটা কাজে যাব, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। অতঃপর সাথী আর উদয় বাসা থেকে বের হলো। উদয় হেঁটে সামনের দিকে যাচ্ছে। সাথী দরজায় তালা লাগিয়ে উদয়ের পাশে হাঁটা শুরু করলো। সাথীর মনে একটু অন্যরকম অনুভূতি হলো। প্রিয় মানুষের সাথে হাঁটার আনন্দই আলাদা, যা মুখে বলে বোঝানোর মতো না। গন্তব্য কিন্তু দুজনের আলাদা হলেও তারা পাশাপাশি হাঁটছে। উদয়ের পরনে ছিল কালো টি শার্ট, কালো প্যান্ট, হাতে ঘড়ি, আর সাথীর পরনে বেগুনি রঙের কাতান শাড়ি। দুজনকে একসাথে অসম্ভব সুন্দর লাগছে। দূর থেকে দুজনকে একসাথে দেখে নির্দ্বিধায় মাশাআল্লাহ বলবে। সাথীর মনে খুশির ঢেউ থাকলেও উদয়ের অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। সাথী উদয়ের সাথে তাল মিলিয়ে হাঁটছে আর মনে মনে গিয়ে যাচ্ছে, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হবে তুমি বলো তো?
নিশির আধারে নিমজ্জিত ধরণী, পরিবেশের নিস্তব্ধতা, এত রাত অব্দি জেগে রয়েছে এক কিশোরী। প্রিয় মানুষটির বিশেষ দিনে সবার আগে তাকে শুভেচ্ছা জানানোর জন্য অধীর আগ্রহে বসে আছে স্বাতী নামক কিশোরীটি। সে সাধারণ সময় 10টা বাজে ঘুমিয়ে যায়। সেই মেয়ে আজকে শুধুমাত্র প্রিয় মানুষটির জন্য এত রাত অব্দি জেগে আছে। তার অপেক্ষার প্রভু যেন শেষই হতে চাচ্ছে না। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘড়ির কাঁটায় 12টা বেজে গেল। সাথী প্রথমে ভেবেছিল ফোন দিয়ে উইশ করবে, কিন্তু সাহসের অভাবে তার করলো না। কিছুটা সাহস সঞ্চয় করে ফোনটা হাতে নিয়ে কাঁপা কাঁপা হাতে লিখলো, আসসালামু আলাইকুম স্যার, শুভ জন্মদিন। আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দ্রুত দেখে হৃদস্পন্দন হতে থাকা হৃদয় নিয়ে বসে আছে অপরপক্ষের উত্তরের আশায়। মনে মনে ভয়ও পাচ্ছে, নিশ্চয় মানুষটা যদি এতে রেগে যায় তখন। না, সে কি অপমানের কিছু করেছে নাকি? সে তো শুধুমাত্র জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। এর মধ্যে অপর পাশ থেকে বার্তা এলো। ধন্যবাদ তোমাকে। এই বার্তার বিপরীতে বলার মতো কোনো কিছুই খুঁজে পেল না সাথী, তাই ফোনটা হাতে নিয়ে বসে রইল। মুহূর্তের ব্যবধানে আবার বার্তা এলো। তুমি সর্বপ্রথম আমাকে উইশ করলে, এর আগে কেউ করেনি। এমনকি আমার নিজেরও মনে ছিল না যে আজকে আমার জন্মদিন। কাজের চাপে ভুলে গেছে, তুমি বললে তাই মনে পড়লো। বার্তাটা পড়েই সাথীর মনে মনে খুশিতে নাচতে ইচ্ছে হলো। তার এত রাত অব্দি জেগে থাকা সফল হলো। সে চেয়েছিল সবার আগে উইশ করতে এবং সে তাই করতে পেরেছে। কিন্তু সাথীর ওই খুশিটা বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ উদয়ের নাম্বার থেকে পুনরায় বার্তা এলো। সাথী, এরপর থেকে কখনো আমাকে আর জন্মদিনে উইশ করবে না। এগুলো আমার একদম পছন্দ না। প্রথমবার করলে তাই কিছু বললাম না, পরবর্তীতে চান এরকম না হয়। এক নিমিষেই সাথীর কিশোরী মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে কত আশা করে এত রাত অব্দি জেগে লোকটাকে উইশ করলো, আর এই নিষ্ঠুর লোকটা তাকে আর কখনো এরকম করতে না করলো। সাথীর মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। আসলে তার উচিত হয়নি এই নিষ্ঠুর মানুষটাকে নিয়ে ভাবার। সাথে তো তার জমানো টাকা দিয়ে একটা ঘড়িও কিনেছিল। ভেবেছিল কোনোভাবে এই নিষ্ঠুর লোকটাকে দিবে। ঘড়িটা টেবিলের ড্রয়ার থেকে বের করে আলমারিতে লক করে রেখে দিল, যাতে কখনো কারোর হাতে না পড়ে। বিষণ্ণ মন নিয়ে বিছানায় শুয়ে পড়ল। তার এখন আর কিছুই ভালো লাগছে না। একসময় সে ঘুমের দেশে পাড়ি দিল। সাথী স্কুলের জন্য তৈরি হয়ে নাস্তা খেয়ে কাঁধে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হলো। রাস্তার মোড়ে রিমা তার জন্য অপেক্ষা করছে। সাথী মোড়ের কাছে যেতেই দেখতে পেল রিমা আর পিয়াস কথা কাটাকাটি করছে। একটু কাছে গিয়ে শুনতে পেল রিমা বলছে, আপনি আমাকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছেন, হনুমান কোথাকার। আমি তোমাকে ধাক্কা দেইনি, উল্টো তুমি আমাকে ধাক্কা দিয়েছো মিস জগরুটি। আপনি ধাক্কা দিয়েছেন, আমি আপনার ধাক্কা দিব কোন দুঃখে? আমি কি আপনার মতো চোখ ফোনের ভিতরে দিয়ে হাঁটি নাকি যে আমি ধাক্কা দিব? আমি না হয় চোখ ফোনের ভিতরে দিয়ে হাঁটি, তা তুমি চোখ কোথায় রেখে হাঁটো? আকাশে? যেই দেখলে সুন্দর হ্যান্ডসাম ভদ্র একটা ছেলে সামনে দিয়ে যাচ্ছে তাই পটানোর জন্য ধাক্কা দিলে, কিন্তু আমি তো তোমার মতো জগরুটির ফাঁদে পা দিব না। ও হ্যালো মিস্টার, আপনার মনে হচ্ছে না আপনি বেশি বেশি বকছেন? নিজেকে কি ভাবছেন, শাহরুখ খান? আসলে তো আপনি হিরো আলম, যেই না চেহারা নাম রাখছে পেয়ারা। আর আপনাকে ভদ্র বললে ভদ্র শব্দটা অপমান করা হবে। তুমি একটু বেশি বলেছো মিস জগরুটি। আর আমি হিরো আলম না। হিরো আলম তো তোমার বর হবে, যার কপালে তোমার মতো জগরুটু মেয়ে আছে। আমার না, বেচারার জন্য বড্ড মায়া হচ্ছে। শেষের কথাটা খুব আফসোসের স্বরেই বলল পিয়াস। রিমা রেগে পিয়াসকে কিছু বলবে তার আগে সাথে এসে জিজ্ঞেস করলো, কিরে তোরা রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করছিস কেন? ঝগড়া আমি করছি না, ঝগড়া তো এই হনুমানটা করছে। ধাক্কা দিয়ে সরি বলার বদলে আমার ঘাড়েই দোষ চাপাচ্ছে। তোমাকে সরি বলবো আমি? কখনোই না। সরি তো আপনাকেই বলতে হবে। এক কথায় দুই কথায় আবার দুইজনে ঝগড়া শুরু করে দিল। সাথে ভেবে পায় না পিয়াস ছেলে হয়েও মেয়েদের মতো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে কিভাবে। সাথে দুজনকে থামানোর চেষ্টা করলো, কিন্তু কেউই থামার নাম নিচ্ছে না, একে অপরের উপর দোষ চাপাচ্ছে। তাই সাথে রিমার হাত ধরে টেনে নিয়ে এলো। কিছু দূর আসার পর রিমা ঝাড়ি দিয়ে সাথে থেকে হাত ছাড়িয়ে বলে উঠলো, তুই আমাকে টেনে নিয়ে আসলি কেন? আজকে ওই হনুমানটাকে দিয়ে সরি বলিয়েই ছাড়তাম। টেনে আনবো না তো কি করব? দুজন যেভাবে ঝগড়া করছিলি মনে হচ্ছিল সাপ আর বেজি যুদ্ধ করছে। আর স্কুলের জন্য যে দেরি হয়ে যাচ্ছিল সে খেয়াল আছে? সাথীর কথায় রিমা জিভ কাটলো। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো আসলেই তো দেরি হয়ে যাচ্ছে। তাই কথা না বাড়িয়ে দুজন স্কুলের পথে হাঁটা দিল। উদয়ের ক্লাসের সাথী
আজ একবারও ওর দিকে তাকায়নি। বিকেলে পড়াতে আসলেও প্রয়োজন ছাড়া বেশি কথাও বলেনি। সাথে চুপচাপ থাকায় ওদের কিছুটা অবাক হলেও সেটা আমলে নেয়নি। মাঝে কেটে গেছে অনেকগুলো দিন। উদয়ের প্রতি ভালো লাগাটা ভালোবাসায় রূপান্তরিত হয়েছে। প্রথমে সাথী সেটা উপলব্ধি করতে না পারলেও সময়ের সাথে সাথে সেটা উপলব্ধি করেছে। এমনই একদিন উদয় সাথীকে পড়াচ্ছে, আর একটু পর পর হাত দিয়ে চুল ঠিক করছিল। হঠাৎ সাথীর নজর উদয়ের চুলে পড়ে যায়। সাথী এক পলক উদয়ের চুলের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। ধীরে ধীরে সাথীর হাসি অট্ট হাসিতে রূপান্তরিত হলো। ও যেও হাসি থামাতে পারছে না। ওর হাসিতে উদয় যেন বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেল। ওর হাসি থামানোর কোনো লক্ষণই না দেখে জোরে ধমক দিয়ে উঠে বলল, কি হয়েছে? এত হাসি কি জন্য? আমাকে কি তোমার জোগাড় মনে হচ্ছে যে হেসে যাচ্ছ? থামার কোনো নামই নেই। উদয়ের ধমকে সাথী হাসি থামিয়ে বলল, চিল স্যার, আমি আপনাকে দেখে হাসছি না। আপনার চুলের সাদা সাদা কি যেন লেগে আছে, দেখে মনে হচ্ছে কোনো পাখি হয়তো আপনার মাথাকে তার বাসা ভেবে করে দিয়েছে। বলে আবার হেসে দিল। উদয় টেবিলের পাশে রাখা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে চুল মুছল। তারপর টিস্যুটা চোখের সামনে ধরতেই বুঝতে পারলো এটা পাখির না, টুথপেস্ট। ও বাসা থেকে চুল ঠিক করে বেরোবে এমন সময় ওর এক ফ্রেন্ড বললো ওর চুল নাকি এলোমেলো হয়ে আছে, আর ঠিক করার বাহানায় সে ওর চুলে টুথপেস্ট লাগিয়ে দিয়েছে। তাছাড়া তারা থাকায় উদয় আর আয়নায় নিজেকে দেখেনি, বেরিয়েছে সাথীকে পড়ানোর জন্য। সাথী এখনো হেসেই যাচ্ছে। এটা দেখে উদয় প্রচন্ড বিরক্তির সহিত বলল, এখন হাসছো কেন? আপনার চুলে এখনো ওইগুলো লেগে আছে। উদয় সাথীর দিকে টিস্যু বাড়িয়ে দিয়ে বলল, ভালো করে মুছে দাও। আমি পারবো না, পাখি দিয়ে আমি ধরতে পারবো না, আপনি নিজেটা নিজে মুছুন। ছি। কি বারবার পাখি দিয়ে করছো? এটা টুথপেস্ট আমার ফ্রেন্ড দুষ্টামি করে চুলে লাগিয়ে দিয়েছে, সেটা আমি খেয়াল করিনি, আর আমি ঠিক করে মুছতে পারছি না বলেই তো তোমাকে বলছে। উদয়ের কথায় সাথী অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। উদয় কখনো কোনো ছাত্রীকে তার বেশি কাছে ঘেঁচতে দেয় না। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে কথা বলে, সেখানে ওকে বলছে চুল মুছে নিতে। সাথে টিস্যু হাতে নিয়ে উদয়ের চুলের দিকে এগোচ্ছে। ওর হাত যত সামনে যাচ্ছে ওর মনের ভিতরে ততটা উথাল পাথাল শুরু হচ্ছে। ও যত উদয়ের দিকে যাচ্ছে ওর হৃদস্পন্দন যেন ততই বাড়ছে। ওর হাতগুলো কেমন কেঁপে কেঁপে উঠছে। সাথে কাঁপা কাঁপা হাতে উদয়ের চুল মুছে দিয়ে থপ করে চেয়ারে বসে পড়ল। সময়ের বিবর্তনে উদয় তার সাথীর সম্পর্কের মাঝেও এসেছে নমনীয়তা। উদয় তখন আগের মতো গম্ভীর আচরণ করে না, কিন্তু পড়ানোর ক্ষেত্রে কোনো ছাড়ও সে দেয় না। সাথী এখন আগের তুলনায় পড়াশোনায় অনেক মনোযোগী, কারণ পড়াশোনায় একটু হেরফের হলেই উদয় আবার আগের মতো গম্ভীর মুডে চলে যায়। তাই সাথী সবসময় চেষ্টা করে পড়া ঠিক রাখার, যেন উদয় তার সাথে রাগ করতে না পারে। সাথীদের টেস্ট পরীক্ষা কিছুদিন পরে। সাথী স্কুলের সকল বেতন পরিশোধ করায় তাকে অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে। সাথী অ্যাডমিট কার্ডটা হাতে নিয়ে দেখে সেখানে ওর নাম লেখা নেই। তাই সাথী দায়িত্বরত শিক্ষককে বলল, মিস, কষ্ট করে আমার কার্ডে সুন্দর করে নাম লিখে দিবেন, আমারটা ভালো হবে না। অপর পাশ থেকে মিস বলে উঠলেন, সাথী তুমি এখন বড় হয়েছো, নিজের নাম নিজেই লিখতে পারো, তাই তোমাকে লিখে দেব না, নিজেরটা নিজে লিখে নাও। সাথী মন খারাপ করে কার্ডটা নিয়ে চলে এলো। সেদিন বিকেলে উদয় এলো সাথীকে পড়াতে। পড়ানোর ফাঁকে সাথী উদয়ের দিকে অ্যাডমিট কার্ডটা বাড়িয়ে দিয়ে বলল, স্যার আজকে আমার অ্যাডমিট কার্ড দিয়েছে, আপনি কার্ডে আমার নাম লিখে দিন তো। প্রতি উত্তরে উদয় বলল, আমি পারবো না, এত বড় মেয়ে হয়েছে আর নিজের নাম লিখতে পারো না? পড়াশোনা করে কি করতে? আমি লিখে দিতে পারবো না। উদয়ের কথায় সাথী কিছুটা রাগ নিয়ে বলল, ঠিক আছে, আপনার লিখে দেওয়া লাগবে না, আমি আমার মামার কাছ থেকে লিখে নিব। উদয় মুখ বাঁকিয়ে হেসে বলল, কি? তুমি তোমার মামার কাছ থেকে লিখবা আর ও তোমাকে লিখে দিবে? এটা আমার মানতে হবে? ঠিক আছে, আমি মামার কাছ থেকে লিখে এনে দেখিয়ে দিব, প্রমিস। আমি আমার মামাকে চিনি, সে আর যাই হোক আপনার মতো না। মামা আমাকে লিখে দিবে, দেখে নিয়েন আপনি। তাই নাকি? তোমার মামাকে আমার সেরাই সেরা চেনা আছে, ও কোনোদিনও লিখে দিবে না। ঠিক আছে, যদি আমি নাম লেখাতে না পারি তাহলে আমার নামও সাথী না। উদয় ব্যঙ্গ করে বলল, আমার মনে হয় না তুমি তোমার মামাকে দিয়ে লেখাতে পারবে। চ্যালেঞ্জ করছেন? যদি আমি লিখাতে পারি তাহলে কি দিবেন? উদয় কিছুটা ভাবুক হয়ে বলল, তুমি যা চাইবে তাই দিব, যাও। কিন্তু এখানে কথা আছে। কি কথা? যদি সেইটাই সামর্থ্যের ভিতরে হয় তাহলে দিব। তুমি কিন্তু উল্টাপাল্টা কিছু চাইতে পারবে না। জি স্যার, এটা অবশ্যই আপনার সামর্থ্যের ভিতরে হবে, আর আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আপনার কাছে উল্টাপাল্টা কিছু চাইবো না। সাথীর মামা আরিয়ান
আর উদয় দুজন প্রাণের বন্ধু। সাথী পড়াশোনায় অবমননীয়র জন্য আরিয়ান উদয়কে বলেছিল সাথীকে পড়াতে। উদয়ও বন্ধুর কথা ফেলতে পারেনি। টানা 2 দিন সাথী ওর মামার পিছু পিছু ঘুরে অবশেষে অ্যাডমিট কার্ডে নাম লেখাতে সক্ষম হলো। আরিয়ান সাথীকে নাম লিখে দেওয়ার পরে ওর খুশি আর দেখে গে। বেচারি খুশিতে কিছুক্ষণ পর পরই লাফ দিয়ে উঠছে। বিকেলে ওদের পড়াতে এলে সাথী অ্যাডমিট কার্ড তার সামনে দিয়ে বলল, সে কি যেন বলেছিলেন আমি নাকি মামাকে দিয়ে লেখাতে পারবো না? দেখেন মামা লিখে দিয়েছে। আচ্ছা, ভালো হয়েছে, লিখে দিয়েছে। এখন খুশি হচ্ছ? জি না, আপনি কি ভুলে গিয়েছেন আপনি কি বলেছিলেন? না, ভুলিনি। বলো, কি চাও? বেশি কিছু না, শুধু শুধু কি? ঢং না করে বলো। আপনার আমাকে ফুচকা খাওয়াতে হবে। সাথীর কথা শুনে উদয় মুচকি হাসি দিয়ে বলল, এই কথা? আচ্ছা যাও, খাওয়াবো। আমি আরো ভেবেছি কে নাকি চাইবে। তা কবে খেতে চাও বলো? এখন না, আপনার কাছে আমার এই চাওয়াটা বাকি রইল। হঠাৎ কোনো একদিন চেয়ে বসবো, তখন কিন্তু না করতে পারবেন না। উদয় হাসি দিয়ে বলল, ঠিক আছে, এখন পরে মন দাও। পরীক্ষার পুরোটা সময় সাথী সব কিছু বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিয়েছে। যে করেই হোক তাকে এবার ভালো রেজাল্ট করতেই হবে। উদয় সাথীর ইমপ্রুভ দেখে অবাক, সাথী অনেক খুশিও। কিছু মেয়েদের নখ বড় রাখার শখ থাকে, সাথীও তাদের দলে। ওর খুব শখ নখ বড় করার, কিন্তু ওর আম্মুর জন্য করতে পারে না। শায়লা বেগমের চোখে পড়লে সে নিজেই ওর নখ কেটে দেয়। সাথী এবার ওর আম্মুর থেকে লুকিয়ে নখ বড় রেখেছে, কিন্তু সাথী তো আর জানে না এই নখের জন্য তাকে কি শুনতে হবে। জানলে হয়তো সে কখনোই নখ বড় রাখার কথা ভাবতই না। এমনই একদিন উদয় সাথীকে লিখতে দিয়েছে। সাথী খুব মনোযোগ সাথে করে লিখছে। এই সাথে উদয়কে ধমকে সাথী কিছুটা ভয় পেয়ে গেল। সে তো ঠিকভাবেই লিখছে, তাহলে উদয় তাকে ধমক দিল কেন? সাথী অবাকের সহিত বলল, কি হয়েছে স্যার? আমি কি কোথাও ভুল করেছি? তোমার হাতে দেখি। উদয়ের কথায় সাথী নিজের হাতের দিকে তাকাতেই মনে পড়লো ওর হাতের নখ বড়। ও তাড়াতাড়ি ওর বাম হাত লুকিয়ে ডান হাত দেখালো। উদয় ঝাঁঝালো কণ্ঠে বলল, ডান হাত না বাম হাত দেখাও। সাথী কোনো উপায় না পেয়ে ভয়ে ভয়ে বাম হাত টেবিলের উপরে রাখলো। উদয়ের সাথীর হাতের দিকে তাকিয়ে আছে। সাথীর কাছে উদয়কে এখন কোনো জ্যোতিষীর চেয়ে কম মনে হচ্ছে না। এত বড় নখ রেখেছো কেন? নখ বড় রাখার কি কোনো উপকার আছে? সাথী মাথা নাড়লো, যার অর্থ না। উদয় ধমকে বলল, মুখে বলো। না। তাহলে নখ রেখেছো কেন? কোনো কারণ তো নিশ্চয়ই আছে, কারণটা বলো। আমি তোমাকে কিছু বলবো না। এমনি রেখেছি স্যার। আমার জানা মতে মানুষ কোনো কাজ এমনি এমনি করে না। আমি শুনেছি মেয়েরা নাকি ছেলেদের ইমপ্রেস করার জন্য নখ রাখে। তাহলে কি তুমিও? সাথী উদয়কে পুরো কথা শেষ করতে না দিয়ে বলে উঠল, ছি ছি স্যার, আমার মোটেও এমন ইন্টেনশন না যে আমি ছেলেদের ইমপ্রেস করার জন্য নখ রাখবো। আমার বড় নখ ভালো লাগে তাই রেখেছিলাম। আর এটা যদি আপনার সমস্যার কারণ হয় তাহলে আমি কেটে ফেলবো। আমাকে তোমাকে কেটে ফেলতে বলেছে? এত বেশি বুঝো কেন? আমার স্টুডেন্ট আমাকে বলেছে মেয়েরা নখ রাখে ছেলেদের ইমপ্রেস করার জন্য, তাই বললাম। আপনাকে কে কি বলেছে আমি জানি না, কিন্তু যে যে আপনাকে বলেছে সে হয়তো ছেলেদের ইমপ্রেস করার জন্য রাখে, তাই আপনাকে এমন কথা বলেছে। কিন্তু আমি তো কাউকে দেখানোর জন্য রাখিনি। সাথীর কথার পৃষ্ঠে উদয় আর কিছু বলল না, সুন্দর মতো পড়িয়ে চলে গেল। সাথী উদয়ের কথা খুবই কষ্ট পেয়েছে। সাথী মনে যাচ্ছে হাত পা ছড়িয়ে চিটিয়ে কান্নাকাটি করতে। সে তো শখের বসেই নখ বড় রেখেছিল, কিন্তু উদয় তাকে কি বলল? সে নাকি ছেলেদের দেখানোর জন্য রেখেছে। নিজের পছন্দের মানুষটার কাছ থেকে এই কথা শুনলে কান্না কষ্ট লাগে, তেমনি সাথীরও কষ্ট লাগলো। সাথী উদয়ের প্রতি রাগও হচ্ছে। উদয় কিভাবে পারলো তার বিষয়ে এসব ভাবতে? সে কি এতদিনও সাথীকে চিনতে পারেনি? রাগে দুঃখে সাথী তার শখের নখগুলোকে কেটে ফেললো। তারপর দিন উদয় পড়াতে এসে দেখলো সাথী সব নখ কেটে ফেলেছে। এতে উদয়ের মন খারাপ লাগার সৃষ্টি হচ্ছে। সে কি কাল মেয়েটাকে একটু বেশি বলে ফেলেছিল নাকি? খারাপ লাগা থেকে জিজ্ঞেস করে বসলো, সাথে আমি কি কালকে একটু বেশি রোড বিহেভ করে ফেলেছি? কালকে দেখলাম চোখে পানিতে টলমলে করছিল, আর আজকে দেখি তুমি নখগুলোই কেটে ফেলেছ। তুমি যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকো তাহলে সরি। আসলে আমি তোমাকে ওভাবে বলতে চাইনি। উদয় সরি বলায় সাথী অনেকটাই অবাক হলো, কিন্তু তার মুখে প্রকাশ করলো না। আরে না না স্যার, আপনি কেন সরি বলছেন? সরি তো আমার বলার কথা। আমি এত বড় নখ রেখেছি, এটা আসলে আমার ঠিক হয়নি। আই এম সরি স্যার। এরপর উদয় কথা বাড়াতে চাইলেও সাথী ছিল চুপচাপ, তাই উদয়ও পড়ানোতে মনোযোগ হলো।
সময়টা দুপুর গড়িয়ে বিকেলের প্রথম প্রহর। উদয় সাথীকে পড়াচ্ছে। পড়ানোর এক পর্যায়ে উদয় সাথীকে ইতিহাসের একটা প্রশ্ন জিজ্ঞেস করলো। সাথীর উত্তর জানা না থাকায় সে মাথা চুলকালো। সাথীর কার্যকলাপে উদয়ের বুঝতে বাকি নেই যে এই মেয়ে উত্তর জানে না। শব্দ করে বইটা টেবিলের উপরে রেখে রাগী কণ্ঠে শুধালো, তোমাকে অঙ্ক করতে দিলে অঙ্ক পারো না, ইতিহাস জিজ্ঞেস করলে সেটা পারো না, তুমি তাহলে পারোটা কি? সাথী বাচ্চাদের মতো মুখটা করে বলল, আমি চা বানাতে পারি। উদয় হতাশ। এই মেয়ের কাছে এর চেয়ে বেশি আর কি আশা করা যায়? হতাশ কণ্ঠে বলল, তাহলে পড়াশোনা বাদ দিয়ে চায়ের দোকান করো। সাথীরাতে কোনো হেলদোল দেখা গেল না। সে দিব্যি তার মতোই বসে আছে। পরবর্তী দিন উদয় সাহেব সাথীকে লিখতে দিয়ে ফোনে কি যেন করছে। হঠাৎ সাথী দেখে উঠল, স্যার, স্যার, ও স্যার, স্যার। মোবাইলে ধ্যান থাকার কারণে উদয় সাথীর ডাক শুনতে পায়নি। এবার সাথী এক প্রকার চিল্লিয়ে বলল, স্যার। উদয় ফোন থেকে চোখ উঠিয়ে বলল, কি হয়েছে? সারের মতো চিল্লাচ্ছ কেন? আমি সারের মতো চিল্লাচ্ছি? আপনি তো ফোনের ধ্যানে ছিলেন। এতবার করে ডাকার পরেও সাড়া দিচ্ছিলেন না, তাই তো এত জোরে ডাকলাম। আচ্ছা বাদ দাও, কি বলবো বলো। আমি আগের দিন বলেছিলাম না যে আমি অনেক ভালো চা বানাতে পারি? তুমি খালি বলো, একদিন তো বানিয়ে খাওয়ালে না, কিপটা মহিলা। আপনি কি খেতে চেয়েছেন কখনো? আর আমি মহিলা না, আমি তো কিউট একটা বাচ্চা। খেতে চাও লাগবে কেন? একদিন বানিয়ে এনে বলবা যে, নিন স্যার, চা আমি আপনার জন্য নিজ হাতে চা বানিয়েছি। অবশ্যই তোমার বানানো চা মুখে না যাবে কিনা সন্দেহ। আমার বানানো চা একবার খেলে পাগল হয়ে যাবেন। না না, পাগল হয়ে যাবে না। আমি পাগল হয়ে গেলে তোমার ম্যাডামের কি হবে? আপনি আমার সাথে মজা করছেন? আমি কালকে আপনার জন্য স্পেশাল চা বানাবো। দেখো যেন পাগল হয়ে না আছে। আজ সাথী তার প্রিয় মানুষের জন্য নিজে হাতে চা বানাচ্ছে। তার মনে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। সাথে কিছুটা ভয়ও হচ্ছে, কারণ তার চা যদি ভালো না হয় তখন কি হবে? উদয়ের সামনে তার মান সম্মান কিছুই থাকবে না তাহলে। এইসব অদ্ভুত চিন্তা ভাবনা বাদ দিয়ে সাথী চা বানানোতে মনোযোগ দিল। সাথী গ্যাস জ্বালিয়ে চুলায় পানি দিয়ে তা ফোটানো পর্যন্ত অপেক্ষা করছে। তারপর পানির মধ্যে চা পাতা ঢেলে দিল। এমন সময় ওর আম্মু ওকে ডাকে ওঠে। সাথে ওর আম্মুর কাছে যায়, ফলে একটু বেশি সময় ধরেই জাল হয়েছে, যার কারণে চা বেশ কড়া হয়ে গেছে। সাথী তখন সেটা বুঝতে পারেনি। সাথী চায়ের লিকারে দুধ ঢেলে দিল। এতে চায়ের রং ভালো এসেছিল। কিছুক্ষণ পর উদয় সাহেব আসতেই সাথী চলে গেল চা আনতে। সাথী খুব সুন্দর করে উদয়ের সামনে চা পরিবেশন করলো। বাবা, কি পরিবেশন! সাথী উদয়ের সাথে কথা বলল। সে কেউ বলুন তো কেমন হয়েছে? উদয় চায়ের কাপ যখন মুখে নিচ্ছিল তখন সাথীর মনে খুব কাজ করছে। কেমন হয়েছে চা? আদৌ ওদের পছন্দ হবে কিনা? সাথী ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, সে কেমন হয়েছে চা? খুব ভালো হয়েছে। সাথী খুশিতে লাফিয়ে উঠে বলল, সত্যি? আপনি মন থেকে বলছেন তো, নাকি আমার সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন? ধর পাগলে মেয়ে, অনেক ভালো হয়েছে। চা শুধু একটু চিনি কম হয়েছে, ওটা কোনো ব্যাপার না। আর আমার স্টুডেন্ট আমার জন্য কষ্ট করে চা বানিয়েছে, সেটা কি খারাপ হতে পারে? সত্যি ভালো লেগেছে আপনার? সত্যি। এরপর ওদের মধ্যে পড়া ছাড়া আর কোনো কথা হলো না। উদয় পড়িয়ে চলে গেলে সাথী রান্নাঘরে গিয়ে দেখে এখনো কিছুটা চা রয়ে গেছে। তাই সাথী চাটুকু গরম করে নিল। বসে বসে টিভি দেখবে আর চা খাবে তাই। সাথী চা মুখে নেওয়ার 2 সেকেন্ডের মাথায় তা ফেলে দিল। চা খুবই তেতো হয়েছে, যার জন্য মুখে নেওয়াই যাচ্ছে না। মনের অজান্তেই চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল। মনে মনে ভাবছে, এত জঘন্য চা উদয় মুখে নিল কিভাবে? শুধু কি মুখে নিয়েছে? সে তো পুরোটা খেয়েছে। যে লোক তার প্রতিটা কাজের ভুল ধরে, সে চা এত বিচ্ছিরি হওয়ার পরেও কিছু না বলে চুপচাপ খেয়ে নিল। ভুল ধরার বদলে প্রশংসা করলো। সাথী তো এক চুমুকও মুখে নিতে পারলো না। শুধুমাত্র সাথী কষ্ট পাবে বলে লোকটা একটু বিচ্ছিরি চাটা খেয়ে নিল। সাথীর এখন আফসোস হচ্ছে, সে কেন চা টেস্ট করলো না? টেস্ট করে নিলে তো এমন হতো না। সাথীর মনটা নিমিষেই খারাপ হলো। আবার একদিক থেকে ভালো লাগলো। শুধুমাত্র তার যেন মন না খারাপ হয়, তাই লোকটা মিথ্যে বলল, তার প্রশংসা করলো। শুক্রবার সারাদিন সাথী শুয়ে বসে কাটিয়েছে। তাই ভাবলে বিকালে তার নানু বাসায় যাবে। একা যেতে ইচ্ছে করছে না, তাই রিমাকে আসতে বলল। সাথে তার রিমা নানুর বাসায় যাওয়ার পর ওর নানুর কাছে কুশল বিনিময় করে। নানু মামা কোথায়? মামাকে তো দেখছি না। আরিয়ানও রুমে আছে। ওর এক বন্ধু এসেছে,
তার সাথে গল্প করছি। তুমি থাকো, আমি মামার সাথে দেখা করে আসি। সাথে রিমাকে নিজে রেখে ওর মামার ঘরের দিকে চলল। আরিয়ানের ঘরের সামনে আসতেই এক পরিচিত কণ্ঠস্বর ওর কানে ধরা দিল। সরাসরি ভিতরে না ঢুকে পর্দার ফাঁক করে দেখলো ঘরে আরিয়ান আর একজন বসে কথা বলছে। লোকটা অন্যদিকে মুখ করে থাকায় সাথে চিনতে পারল না। লোকটা এদিকে ফিরতেই সাথে চমকে উঠল। উদয়কে এই সময় এখানে দেখলে ও সে আশা করেনি। কিছুক্ষণ পর্দার আড়ালে থেকে উদয়কে দেখে ও নিচে চলে এলো। সাথে আসতেই রিমা জিজ্ঞেস করলো, কিরে, তুই চলে এলি যে? মামার ঘরে মামার স্যার বসে গল্প করছে, তাই চলে এলাম। এখন চলো বাগানে যাই, এখানে ভালো লাগছে না। রিমাকে নিয়ে বাগানে যাবে তাই বাড়ি থেকে বেরোলো। হঠাৎ ওর চোখে কিছুটা আটকে গেল। হঠাৎ ওর মাথায় দুই বুদ্ধিরা জেগে উঠলো। ওই রিমা শোন, বল, শুনছি। তুই কি সামনে কিছু দেখতে পাচ্ছিস? কি দেখতে পারার কথা বলছিস? সামনে কত কিছু তো আছে। কেন রে, মাথায় আবার কোনো শয়তান বুদ্ধি উদয় হলো? আমি তো সামনে স্যার জুতা দেখতে পাচ্ছি। তুই কি এখন? সাথে রিমিকে পুরো কথা শেষ করতে দিল না, মাঝেই বলে উঠলো, ইয়েস মাই ডিয়ার বেস্টি, তুই যা ভাবছিস তাই। স্যার বুঝতে পারলে তোর আর আমার খবর করে ছাড়বে। আমার ভয় লাগছে দোস্ত। আরে ভিতর ডিম, তুই চুপ থাক, দেখ আমি কি করি। এরপর সাথে গন্তব্যস্থানে চলে যায়। প্রথমে ও ভয় ভয় করছিল, কিন্তু প্রাণের সাহস নিয়ে আশেপাশে তাকিয়ে যখন দেখে কেউ নেই, তখন টুক করে উদয়ের জুতা নিয়ে সরে যায়। কিছুক্ষণ পর উদয় বের হয়ে দেখে ওর জুতা নেই। আরিয়ানকে বলতেই দুজনে মিলে খোঁজা শুরু করে। এর মধ্যেই সাথী আর রিমা সেখানে আসে। সাথে এমন ভাব করছে যেন সে কিছুই জানে না। আরিয়ানের কাছে জিজ্ঞেস করা হলে তখন সে বলে উদয়ের জুতা পাওয়া যাচ্ছে না। তখন সাথী আর রিমাও খোঁজা শুরু করে। সাথে জুতা খোঁজার অভিনয় করতে করতে মিটমিট করে হাসছে। প্রায় 10-15 মিনিট খোঁজার পর আম গাছের পেছন থেকে উদ্ধার করা হলো উদয়ের জুতা। উদয়ের জুতা পেয়ে সাথীর দিকে এমন ভাবে তাকালো যেন ওকে চোখ দিয়ে ভস্ম করে দিবে। ওর চাহনি যেন বলছে, তোমাকে একবার বাগে পাই বজ্জাত মেয়ে, তারপর সব বজ্জাতগিরি ছুটিয়ে দেব। উদয়ের এমন চাহনিতেই সাথে সেখান থেকে কেটে পড়লো। একপাক্ষিক ভালোবাসা শব্দটা শুনতে যতটা সুন্দর, এর অনুভূতি ঠিক ততটাই ভয়ঙ্কর। তুমি অনুভূতির বেলা চলে পৃষ্ঠে মরে যাবে, কিন্তু অপর পক্ষের মানুষটা সেটা জানতেও পারবে না। এই যে তার জন্য তার মন আনচান করা, তার বিরহে ওদাস বলে সেসব কিছু তার অগোচরে রয়ে যাবে। তার ওই দীর্ঘল কালো নয়নের বর্ণনায় কবিতা লেখা হবে, কিন্তু তার ওই নয়নে নয়ন মেরুতে হবে না কভুও। কোনোদিনও তাকে বলা হবে না তোমাকে এক আকাশ সম পরিমাণ ভালোবাসে। তোমাকে ততটা ভালোবাসে যতটা ভালোবাসলে অন্য কাউকে আর ভালোবাসতে ইচ্ছে হয় না। টিপটিপ বৃষ্টি, শহর জুড়ে স্নিগ্ধতার ছোঁয়া। সাথী আর রিমা স্কুলের বারান্দায় দাঁড়িয়ে আছে। অনেকে ভিজে ভিজে চলে যাচ্ছে। সাথীরও ইচ্ছে হচ্ছে বৃষ্টিতে ভেজার, কিন্তু রিমা তাকে ভিজতে দেবে না, তাই ওর হাত ধরে রেখেছে। এক পর্যায়ে সাথে রিমার হাত থেকে হাত ছাড়াতে না পেরে ওকে সাথে নিয়ে দৌড়ে মাঠে চলে এলো। দু হাত দুদিকে ছাড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলো গায়ে মেখে নিচ্ছে আবেশে। পাশ থেকে রিমা বলছে, দোস্ত, ছাউনির নিচে চল, বৃষ্টিতে ভিজলে তো জ্বর আসবে। কানের পাশে প্যান প্যান করিস না তো, বাসায় থাকলে আম্মু ভিজতে দেয় না, আর এখন তুই ভিজতে দিচ্ছিস না। জানিস তো আমার বৃষ্টি কতটা পছন্দ। আজ একটু ভিজি না প্লিজ। বৃষ্টির পানিতে তো অ্যালার্জি, একটু বৃষ্টির পানি মাথায় পড়লে 2 দিন জ্বর থেকে উঠতে পারিস না। তাই জন্যই তো আন্টি তোকে ভিজতে দেয় না। এখন চল, আর ভিজা লাগবে না। কে শোনে কার কথা? সাথে দিব্যি দাঁড়িয়ে ভিজছে, এমন ভাবে করছে যেন রিমার কথা ওর কানেই যাচ্ছে না। রিমার হাত ধরে স্কুলের গেট দিয়ে বের হয়ে বাসার দিকে চলল। দূর থেকে এক যুবক দেখে যাচ্ছে রমণীর বৃষ্টিতে ভেজা সৌন্দর্য, রমণীর চঞ্চলতা। এই যে 2 হাত মিলে চোখ বুঝিয়ে বৃষ্টিকে আলিঙ্গন করছে, কখনো পানি জমে যাওয়া জায়গায় লাফ দিচ্ছে, কখনো বা পাশে থাকা রমণীর গায়ে পানি ছিটিয়ে খিলখিল করে হাসছে। ইস, রমণীর ওই রূপ যেন যুবকের হৃদয় এফোড় ওফোড় করে দিচ্ছে। রমণীর এই স্নিগ্ধ হাসি যেন যুবকের হৃদয়ে ছুরির আঘাত করছে। সাথে আপন মনে ভিজছে। আকস্মাৎ ওর শরীরে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল। উপরের দিকে তাকিয়ে দেখে ওর মাথার উপরে কেউ ছাতা ধরে রেখেছে। যে না পেছনে ঘুরবে ছাতা ধরা মানুষটাকে দেখার জন্য ওই মুহূর্তে এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো, বৃষ্টিতে ভিজছো কেন? তোমার বৃষ্টিতে অ্যালার্জি? কণ্ঠ শুনে সাথী চিনতে ফেলল, তবু শিওর হতে পেছনে ফিরল। তার মাথায় ছাতা ধরা ব্যক্তিটি আর কেউ নয়, স্বয়ং উদয়। সাথে মিনমিনে স্বরে জবাব দিল,
বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিল, তাই আর কি। উদয় বাজখাই কণ্ঠে ধমক দিয়ে উঠল। গালে দুটো থাপ্পড় পড়লে এর ডানা মেলে উড়াল দেবে ফাসিল মেয়ে। সাথী কোনো উত্তর দিল না। হৃদয় তার হাতে থাকা ছাতা সাথীর দিকে দিয়ে বলল, ছাতা ধরো আর তাড়াতাড়ি বাসায় যাও, আমি যেন তোমাকে আর ভিজতে না দেখি। আমি ছাতা নিয়ে গেলে আপনি তো ভিজে যাবেন। আমার চিন্তা তোমার করতে হবে না, তুমি নিজের চিন্তা করো। সাথী আর কোনো কথা না বলে ভদ্র মেয়ের মতো ছাতা নিয়ে বাসার দিকে চলল। ও জানে এখন উদয়ের সাথে কথা বাড়ালে গালে 2-4টা থাপ্পড়ও পড়লেও পড়তে পারে। যে খবিশ লোক, সে তাকে নিয়ে বিশ্বাস নেই আর। রিমা এতক্ষণ পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসছিল। সাথীর পাশে এসে ওকে বাহু দ্বারা ধাক্কা দিয়ে বলল, কিরে, স্যারের ধমক খেয়ে ভিজে বিড়াল হয়ে গেলি নাকি? অবশ্য তুই তো ভিজেই আছিস। তুই একদম কথা বলবি না, অসভ্য। রিমা আর কথা বাড়ালো না, যে যার বাসায় চলে গেল। সাথীর বাসায় এসে উকি মেরে দেখলো ড্রয়িং রুমে কেউ আছে নাকি। কাউকে না দেখতে পেয়ে এক দৌড়ে নিজের রুমে চলে এলো। অতঃপর ফ্রেশ হয়ে রুমে এলো, শুয়ে পড়লো। সাথে রাগে শরীর জ্বলে যাচ্ছে, কিন্তু সে নিরুপায়। তার যে কিছু বলার অধিকার নেই, শুধু দেখা ছাড়া। নিজের রাগকে নিজের কাছে রেখে ভিতরে না গিয়ে ফিরে আসলো ক্লাসে। ক্লাসে এসে দেখে রিমা একটা মেয়ের সাথে কথা বলছে, তাই কোনো কিছু না ভেবে রিমাকে ইচ্ছে মতো ছাড়লো। উদয়ের রাগ রিমার উপরে ঝেড়ে ক্ষান্ত হলো। বেচারি রিমা আর ওর সাথে মেয়েটা অবাক চোখে সাথের দিকে তাকিয়ে আছে। কি থেকে কি হলো ওরা তো বুঝতেই পারলো না। সাথে বেঞ্চে গিয়ে চুপচাপ বসে পড়ল। রিমা এসে অনেকবার চেষ্টা করলো ওর সাথে কথা বলার, কিন্তু সাথী সারাটা সময় চুপচাপই ছিল। বিকেলে উদয় পড়াতে এলো। সাথী ভদ্র মেয়ের মতো পড়তে বসেছে। উদয় যা বলছে চুপচাপ তা করছে, কিন্তু কোনো বাড়তি কথা সে বলছে না। হৃদয় কিছুটা অবাক হলো। এমনি দিন তো কথা বলে মাথা খারাপ করে দেয়, কিন্তু আজ এত চুপচাপ কেন? সাথী, তোমার কি কিছু হয়েছে? সাথে মাথা নেড়ে বুঝালো, না। মুখে বলো, এমনি তো কত কথা বলো। না। মন খারাপ? না। তাহলে কি হয়েছে? আন্টি বকেছে? না, আমার কিছু হয়নি। উদয় আর কথা বাড়ালো না। ও বুঝতে পারছে সাথীর কিছু তো একটা হয়েছে, না হলে চুপচাপ থাকার মতো মেয়ে তো সে না। উদয় পড়াতেই চলে গেলে সাথী বারান্দায় যেয়ে দাঁড়ালো। দমকা হাওয়া ওর শরীর ছুঁয়ে যাচ্ছে। ওর সেদিকে খেয়াল নেই। ওর চোখের সামনে শুধু উদয় আর শিক্ষিকার হাসি, ভেসে ভেসে কথা বলার দৃশ্যটা ফুটে উঠছে। ও কিছুতেই সেটা ভুলতে পারছে না। মনের কোণে কোথাও জ্বলছে। সাথে অস্ফুট স্বরে বলে উঠল, একতরফা ভালোবাসা বড্ড কষ্টদায়ক। চারিদিকে আলোর রসনাই, হরেক রকমের আলোর ছড়াছড়ি। চারপাশে মানুষের শোরগোল। এক একজন এক এক দিকে ছুটছে। বিয়ের বাড়ি বলে কথা, মানুষের আনাগোনা তো থাকবেই। এত মানুষের ভিড়ে সাথী নির্বিকার চিত্তে তাকিয়ে দেখছে সবকিছু। আজ তার প্রিয় মানুষটির বিয়ে, কিন্তু তার সাথে না, অন্য কারোর সাথে। এই খবরটা শোনার পর থেকে সাথী যেন অনুভূতিহীন হয়ে গেছে। তার ভিতরের সমস্ত অনুভূতি যেন মরে গিয়েছে। এই যে তার চোখের সামনে তার শখের পুরুষ অন্য কারোর হয়ে যাচ্ছে, কিন্তু সে নির্বিকার চিত্তে দেখে যাচ্ছে। তার কোনো হেলদোল নেই। সে যেন এক পাথর মানবী। উদয়কে তার বন্ধুরা মিলে তৈরি করছে, সাথে আরিয়ানও আছে। সবাই মিলে উদয়কে খোঁজাচ্ছে। এক ফ্রেন্ড রাজীব বলল, দোস্ত, তুই যে আমাদের সবাইকে ফেলে দিয়ে বিয়ে করেছিস, এটা কি ঠিক? উদয় জবাব দিল, অবশ্যই ঠিক, ভুলও কেন হবে? তোদের মন চাইলে তোরাও কর, কে আটকাচ্ছে তোদের? মেয়েই তো পাচ্ছি না বেটা, বিয়ে করব কাকে? তা ভাবির ছোট কোনো বোন আছে নাকি? থাকলে বল, পটিয়ে বিয়ে করে ফেলি। আর কতদিন সিঙ্গেল থাকবো বল? তুই মেয়ে ভাবিও না। আর অতি দুঃখের সহিতে জানানো হচ্ছে যে তোর ভাবের কোনো বোন নেই, ওরা এক ভাই এক বোন। তাই মনে হয় তোকে সারা জীবন সিঙ্গেলে থাকতে হবে বন্ধু। শেষের কথাটা খুব আফসোস নিয়ে বলল উদয়। সবাই একসাথে হেসে দিল। রাজীব ফুঁসে উঠে বলল, দুনিয়াতে মেয়ের অভাব পড়েছে নাকি? তোর শালি নেই তো কি হয়েছে? কাউকে না কাউকে ঠিক জুটিয়ে নেব। আগে জুটিয়ে দেখা, তারপর কথা বলিস। চ্যালেঞ্জ করছিস? যা মনে করিস। চ্যালেঞ্জ একসেপ্ট। এভাবেই খুনসুটি করতে করতে তৈরি হচ্ছে সবাই। সাথী দরজার সামনে থেকে সবকিছু দেখছে। উদয়ের সাথীর দিকে নজর পড়তে ওকে ডাক দিল। সাথী, এদিকে এসো। সাথী ভদ্র মেয়ের মতো গুটি গুটি পায়ে এগিয়ে গেল। উদয় আয়না তাকিয়ে চুল ঠিক করতে করতে জিজ্ঞেস করলো, সাথী, বলো তো আমাকে কেমন লাগছে? সব ঠিকঠাক আছে কিনা? তোর ম্যাডামের কি আমাকে এই সাহায্যে পছন্দ হবে?
সাথী পূর্ণ দৃষ্টিতে তাকালো উদয়ের দিকে। লোকটাকে যে নজর কাড়া সুন্দর লাগছে, সাথী তো চোখ ফেরাতেই ইচ্ছে হচ্ছে না। তবুও নজর সামলে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, আপনাকে অনেক সুন্দর লাগছে স্যার, আর সবকিছু ঠিকঠাকই আছে। দেখবেন ম্যাডাম আজ আপনার থেকে চোখ ফেরাতেই পারবে না। এতটাও বলো না। সাথী আর কথা বাড়ালো না। সে বাহিরে স্বাভাবিক থাকলেও তার ভিতরে যে ঝড় বইছে, ঝড়ে শেষ হয়ে যাচ্ছে তার সকল অনুভূতি। না পারছে সহ্য করতে, আর না পারছে কাউকে কিছু বলতে। ভিতরে ভিতরে ও যে শেষ হয়ে যাচ্ছে। সাথী সেখান থেকে চলে এলো। এক কোণে বসে বিষম চোখে তাকিয়ে দেখে যাচ্ছে সবকিছু। আজ থেকে তার শখের পুরুষ অন্য কারোর হয়ে যাবে। অন্য কেউ তাকে নিজের দাবি করবে, তার উপরে আধিপত্য বিস্তার করবে। বিয়ের জন্য ছোট্ট করে স্টেজ তৈরি করা হয়েছে। উদয়কে সেখানে বসে ওর বন্ধুরা মিলে গল্প করছে। উদয়ের মুখে লেগে আছে নজর কাড়া হাসি। সেই হাসিতেই যেন সাথীর মরণ নিশ্চিত। সাথী হাসির আদলে হারিয়ে ফেলে নিজেকে। শুধু খুঁজেও কোনো কুল কিনারা পায় না। আকস্মাৎ চারিপাশে হই হুল্লোড় পড়ে গেল। কোণে এসে পড়েছে। কিছু মুহূর্তের ব্যবধানেই হাজির হলো কোণে। পরনে লাল শাড়ি, হাত ভর্তি চুড়ি। সাথে বউয়ের মুখ দেখতে চাচ্ছে, কিন্তু অন্য দিয়ে মুখ ঢেকে রাখায় দেখতে পাচ্ছে না। ও জানতে চায় কে সে সৌভাগ্যবতী যে কিনা ওর শোকের পুরুষকে জীবনসাথী হিসেবে পাবে। কে সেই সৌভাগ্যবতী নারী? সাথে যেন তর সইছে না তাকে দেখার জন্য। উদয় নিজে এগিয়ে এসে বউকে তার আসনে বসিয়ে নিজেও বসে পড়ল তার জন্য নির্ধারিত জায়গায়। চারপাশে সবার মধ্যে উত্তেজনা, কাজে বিয়ে পড়াচ্ছে। প্রতিটা শব্দ সাথীর কানে ছুরির মতো বিঁধছে। সাথী যেন ঘোরের মধ্যে আছে। কাজী যখন বলল, বলো মা, কবুল। কবুল শব্দটা শোনা মাত্র সাথীর আত্মা কেঁপে উঠল। এতক্ষণ নিজেকে সামলাতে পারলেও এখন বেসামাল হয়ে যাচ্ছে। চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ছে। মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। অনেক চেষ্টা করছে কিছু বলার। পরিস্থিতির সাথে গলার স্বরও যেন ওর সাথে বেইমানি করেছে। কণ্ঠ ধরে আসছে, নিঃশ্বাস দ্রুত গতিতে ওঠানামা করছে। অনেক কষ্টে উচ্চারণ করলো, না, এটা হতে পারে না, কিছুতেই না। চিৎকার করে কথাটা বলে শোয়া থেকে উঠে বসলো সাথী। ওর নিঃশ্বাস দ্রুত গতিতে ওঠানামা করছে। শরীরের মাত্রাতিরিক্ত ঘাম দিচ্ছে। বুকটা ধড়ফড় করছে, গলা শুকিয়ে যাচ্ছে। খাটের পাশে রাখা গ্লাস থেকে পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। এরপরও যেন ওর পিপাসা মিটছে না। চারিপাশে খেয়াল করে দেখলো ওর ঘরেই আছে। গতকাল সারাদিন উদয় আর শিক্ষিকার হাসাহাসি করা মুহূর্ত নিয়ে ভাবার ফল এই স্বপ্ন। হাত নিয়ে দেখলো ঘুরতে 4:35 সাথে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। উঠে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এলো। এখন আর কিছুতেই ওর ঘুম আসবে না, তাই বারান্দায় গিয়ে দাঁড়ালো। মৃদু বন্ধ বাতাস কিছুক্ষণের মধ্যেই ওর শরীর ঠান্ডা করে দিচ্ছে, কিন্তু ওর মস্তিষ্ক চলছে দহনে। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, তাহলে কি এই স্বপ্নটাও সত্যি হতে চলেছে? নিশ্চয় মানবটা কি সত্যি সত্যি অন্য কারোর হয়ে যাবে? আদৌ লোকটা কোনোদিনও সাথীর ছিল না। সে তো কোনোদিনও সাথীর ছিল না। সাথী তো তাকে একতরফা ভালোবেসে যাচ্ছে। সাথীর ভাবনার মাঝে পরে সূর্য উদয় হলো। সাথী সকল চিন্তা বাদ দিয়ে সূর্যের উদয় দেখায় মগ্ন হলো। রৌদ্রোজ্জ্বল ঝলমলে দিন, আকাশে রৌদ্র মেঘের আনাগোনা, চারপাশে সকালের স্নিগ্ধ বাতাস। উদয় ম্যাথের বেসিক বোঝাচ্ছে। সাথী গালে হাত দিয়ে এক মনে তার দিকে তাকিয়ে আছে। লোকটার কথা বলার ধারণা যেন ওকে আকর্ষিত করে। এই যে লোকটা কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে, এটা ওর খুবই ভালো লাগে। ও মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে দেখে তার দিকে। লোকটার কথা বলার ধরন, হাঁটার ধরন, ঠোঁটের কোণের মুচকি হাসি, তীক্ষ্ণ চোখের চাহনি, সবকিছুই যেন সাথীকে মাতাল করে তোলে। সাথী মনে মনে ছন্দ আটলো, তার শ্যামলা শ্যামলা পরন, হাত নাড়িয়ে কথা বলার ধরন, এতেই যে হয় সাথী নামক রমণীর মরণ। সাথী বসে আছে উদয়ের অপেক্ষায়। কিয়ৎক্ষণের ব্যবধানে উদয় এলো। উদয় খুব মনোযোগ দিয়ে ম্যাথ বোঝাচ্ছে সাথীকে। স্যার, আপনার প্রিয় রং কি? সাদা। হঠাৎ যেতে চলে কেন? কিছু না স্যার, এমনি জিজ্ঞেস করলাম। উদয় ধমকের স্বরে বলল, স্টুপিড। যদি তোমার জিজ্ঞেস করা হয়ে থাকে তাহলে পরে মনোযোগ দাও। সাথী মন খারাপ করে বলল, সরি স্যার, আর হবে না এমন। ঠিক আছে, কিন্তু তোমার প্রিয় রং কি? কালো। ও আচ্ছা, এখন পরে মন দাও। এরপর সাথী আর উদয়ের সাথে কোনো কথা হলো না। উদয় পড়িয়ে চলে গেল। পরবর্তী দিন সাথী ভদ্র মেয়ের মতো টেবিলে বসে উদয়ের জন্য অপেক্ষা করছে।
খুব মনোযোগ দিয়ে খাতায় কি যেন আঁকিবুকি করছে। টেবিলে কারোর হাতের দ্বারা ঠক ঠক আওয়াজে চোখ তুলে তাকালো, দেখলো উদয় সাহেব ওর সামনেই বসা। ভালো করে লক্ষ্য করে দেখলো উদয়ের পরনে কালো শর্ট, কোণে পর্যন্ত গোটানো শার্ট, কালো প্যান্ট, হাতে কালো ঘড়ি, চুলগুলো গুছিয়ে রাখা। এতেই যেন লোকটার সৌন্দর্য ফুটে উঠেছে। সাথী কখনো ভাবেনি তার প্রিয় রঙের প্রিয় মানুষটাকে এতটা সুন্দর লাগবে। সাথীর চোখ জুড়িয়ে যাচ্ছে, ও উদয়ের থেকে চোখ সরাতেই পারছে না। মানুষটাকে এত সুন্দর হতে কে বলেছে? এতটা সুন্দর না হলেও তো পারতো। এই যে সাথীর এখন তার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। ইচ্ছে হচ্ছে তার গোছানো চুলগুলো অগোছালো করে দিতে, কিন্তু চাইলেও কি আর তা সম্ভব? সম্ভব না। সাথীর ভাবনার মাঝে উদয় ওর সামনে চুটকি বাজালো। সাথী নিজের ধ্যান থেকে ফিরল। কি হলো? কোথায় হারিয়ে গেছিলে? কোথাও হারাইনি, ভাবছিলাম। তা কি ভাবছিলে? এই যে হঠাৎ আপনি পুরো কালো রঙে মুড়িয়ে এলেন যে। আমার ইচ্ছে হয়েছে তাই পড়েছে। না, সমস্যা হবে কেন? এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। আপনাকে অনেক সুন্দর লাগছে কালো রঙে। হয়েছে, আর ওয়াইলিং করতে হবে না, বই খাতা বের করো। সাথী মুখ বেঞ্চে দিয়ে বই খাতা বের করলো। কোথায় সাহেবের প্রশংসা করলো সে ধন্যবাদ না দিয়ে বলছে সাথী তাকে অয়েলিং করছে। ঢং ঢং দেখলে বাঁচি না। সাথী পড়ার ফাঁকে আর চোখে বারবার উদয়ের দিকে তাকাচ্ছে। ইস, ওই যে পাগল হয়ে যাবে লোকটা সৌন্দর্যে। দীর্ঘ 1 মাস রমজান শেষে আজ আকাশে চাঁদ দেখা দিয়েছে। সাথীদের সব কাজিনদের মেলা বসেছে তার নানু বাড়িতে। সবার মাঝে থেকেও সাথী একজনকেই মিস করছে। মানুষটা আর কেউ নয়, স্বয়ং উদয় সাহেব। উদয় সাথীকে 4 দিন আগে ছুটি দিয়ে দিয়েছে। সাথী ছুটির জন্য উদগ্রীব হয়ে থাকলেও এখন তার একটুও ভালো লাগছে না। সবার মাঝে সাথী মন খারাপ করে এক কোণে বসে আছে। চারপাশে সবাই বসে গল্প করছে। মেয়েরা হাতে মেহেদি পড়ছে। সাথীর কাজিন ঐশী ওকে ধাক্কা দিয়ে বলল, কে রে, পেছার মতো মুখ করে বসেছিস কেন? কোনো বিষয় নিয়ে কি মন খারাপ? আরে না, মন খারাপ না, এমনি ভালো লাগছিল না তাই বসেছিলাম। তাহলে আয় মজা করি। এক্ষুনি বসে থাকলে হবে? তুমি ওদের সাথে মজা করো, আমার ভালো লাগছে না। তাই বলে আজকের এই খুশিতে এভাবে বসে থাকবি? আয়, আমাদের সাথে মজা করলে মন ভালো হয়ে যাবে। সাথে সব মেয়ে কাজিনরা মিলে একটা রুমে নাচানাচি করছে। ঐশী ওর হাতে ধরে সেই রুমে নিয়ে গেল। ড্রয়িং রুম থেকে সাথীরা যে রুমে বসেছে সেটা সরাসরি দেখা যায়। সাথী উল্টো দিকে না হয়ে বসে থাকায় ড্রয়িং রুমে কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছে না। সাথী মনে মনে ভাবছে, সত্যি তো, আজকের এই দিন আবার কবে পাবে তার কোনো ঠিক নেই। এরকম সবাই মিলে আনন্দ করার সুযোগ সবসময় তো আর আসে না। সবাই মজা করছে, ও কেন মন খারাপ করে বসে থাকবে? সব মন খারাপকে বিদায় দিয়ে ও সবার সাথে নাচতে শুরু করলো। ড্রয়িং রুমে বসে কেউ একজন সাথীরই পাগলামো নাচ দেখছে আর মুচকি মুচকি হাসছে, আর মনে মনেই বলছে, মেয়েটা এত বড় হয়ে গেল, তবু বাচ্চা পাগলামো করে গেল না। সাথে নাচানাচি করে হাঁপিয়ে গিয়েছে, তাই পানি খাওয়ার জন্য ড্রয়িং রুমে এসেছে। আচমকা ড্রয়িং রুমে বসে থাকা একজনকে দেখে চমকে উঠল। আপনি এখানে? আরিয়ান আজ ইফতারিতে উদয়কে ইনভাইট করেছিল, কিন্তু উদয়ের কিছু কাজ থাকায় সে আসতে পারেনি। আরিয়ানকে বলেছিল ইফতারিতে আসতে পারবে না। আরিয়ান তাকে বলেছে তাহলে ইফতারির পরে যেন আসে, তাই উদয় কাজ শেষ করে এখানে এসেছে। কেন, আমি কি এখানে আসতে পারি না? আমার আসতে মানা আছে নাকি? না, মানা থাকবে কেন? আচমকা আপনাকে এখানে দেখে একটু অবাক হলাম আর কি। ও তাই? তাই। এই বলে সাথে পানি খেয়ে চলে যাবে এমন সময় ওদের তাকে পিছু ডাকে। সাথী শোনো। জি স্যার, বলুন। ওদের কিছুটা এগিয়ে সাথীর অনেকটা কাছে গিয়ে অল্প ঝুঁকে সাথীর কানে কানে বলল, তুমি তো অনেক সুন্দর নাচতে পারো। সাথী পিছিয়ে গিয়ে তোতলানো স্বরে বলল, আপনি দেখলেন কি করে? কেন, চোখ দিয়ে দেখলাম। কিন্তু সেটা কিভাবে? আপনি না মাত্র আসলেন। কি বলেছ আমি মাত্র এসছি? তুমি যখন উল্টো দিক হয়ে বসেছিলে তখন এসছে। তুমি উল্টো দিক হয়ে বসে থাকে আমাকে দেখতে পাওনি। থেমে কিছু তার দুষ্টুমির স্বরে বলল, কিন্তু আমি তোমার নাচ সমস্তটা দেখেছি। এটা কিন্তু ঠিক না স্যার। কোনটা? কিছু না। বলে সাথী সেখান থেকে দৌড়ে চলে এলো। ওদের সাথে বাচ্চা মতো হাসি দেখে হাসি দিল। সাথীর সকল মন খারাপ এখন এক নিমিষে উদা হয়ে গেছে। ও খুশি মনে মেহেদি দিতে বসলো। পবিত্র ঈদ উল ফিতর, চারপাশে খুশির আমেজ। সকালে ছেলেরা উঠে গোসল করে নামাজ পড়তে গিয়েছে আর মেয়েরা হরেক রকমের রান্নায় ব্যস্ত।
ছোটরা নতুন জামা পরে নিজেদের সাজানোতে ব্যস্ত। সাথে উঠে ওর আম্মুকে রান্নায় সাহায্য করছে। আজকে সবার সাথীদের বাসায় দাওয়াত। কিছুক্ষণ পরেই সাথীর বাবা নামাজ পড়ে এলেন। সাথীর বাবা হাফিজুর রহমান ঈদ উপলক্ষে দেশে এসেছেন। সাথীর বাবা একজন ব্যবসায়ী। নিউ ইয়র্কে তার রেস্টুরেন্টের বিজনেস আছে, তাই বছরের বেশিরভাগ সময় তিনি দেশের বাইরেই থাকেন। আসসালামু আলাইকুম বাবা, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম মামনি, ঈদ মুবারক। সাথীর বাবার সামনে হাত রেখে বলল, সালামি দাও। হাফিজুর রহমান মেয়ের কথায় হেসে 1000 টাকার 5টা নোট তুলে দিলেন মেয়ের হাতে। এবার খুশি? সাথী হেসে বাবাকে জড়িয়ে ধরে বলল, অনেক অনেক খুশি। সাথী গোসল সেরে সাজগোজ করবে এমন সময় ওর রুমে সকল কাজিনরা চলে এলো, সাথে রিমাও আছে। সাথী সবার সাথে কুশল বিনিময় করে সাজতে বসলো। সাজগোজ শেষে সাথী আর রিমা রুম থেকে বেরিয়ে সিঁড়ির সামনে আসতেই সাথীর চোখ আটকে গেল কালো পাঞ্জাবি পরিহিত উদয় সাহেবের দিকে, যে সোফায় বসে আরিয়ান আর সাথীর বাবার সাথে কথা বলছে। সাথীর চোখের ভুল ভেবে চোখ বন্ধ করে আবার খুলল। তার মানে ওর চোখে দেখা ভুল না, উদয় সত্যি এসেছে। হঠাৎ উদয়কে দেখে সাথী কিছুটা বিস্মিত হলো। পরবর্তী মুহূর্তে মনে পড়লো কারণ আম্মু উদয়কে ইনভাইট করেছিল। ও ভেবেছিল তাই হয়তো আসবে না, তাই এখন উদয়কে দেখে কিছুটা অবাক হয়েছে। সাথী উদয়কে দেখে অনেক খুশি হলো। উদয়কে পাঞ্জাবিতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। সাথী যে তার থেকে চোখ সরাতেই পারছে না। সাথী একধানে উদয়ের দিকে তাকিয়ে আছে। সাথী লক্ষ্য করলো ও আর উদয় দুজনেই কালো পোশাক পরা। দুজনের মনের মিল না হলেও পোশাকের রঙের মিল তো হলো। এইবার কম কিসে? রিমা সাথীকে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে এসে চিমটি কেটে বলল, কিরে পেতনি, এভাবে রোবটের মতো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি নিচে চল, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। রিমা দেখ সামনে উদয় স্যার। কোথায় স্যার? মাথায় কি গেছে নাকি তোর? সারাদিন স্যারের বকা শুনতে শুনতে এখন কি স্বপ্নেও তাকে দেখছিস নাকি? সাথী উদয়ের দিকে আঙ্গুল তাক করে বলল, আরে কারি, ভালো করে চোখ মিলে দেখ, স্যার সোফায় বসে বাবার মামার সাথে কথা বলছে। সত্যি তো, কিন্তু স্যার তোদের বাসায় কি করছে? আরে গাধি, আম্মু স্যারকে ইনভাইট করেছে তাই এসেছে। ও আচ্ছা, এখন নিচে চল। সাথী নিচে নেমে ওর কাজিনদের সাথে কথা বলছিল। কিছুক্ষণ পরে উদয়কে একা বসে থাকতে দেখলো। কিছুটা দূরত্ব রেখে উদয়ের পাশে বসলো। আরে সাথে যে কি খবর? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ভালো, ঈদ মোবারক স্যার। উদয় সাথীর দিকে তাকিয়ে বলল, তুমি দেখি মুখে আটা বাঁধে মাখছ। তা কে যেন বলছিল যে সে নাকি ন্যাচারাল সুন্দরী, আটা বাঁধার ধারে কাছেও যায় না। আজকে ঈদের দিন, আজকে কি একটু সাজতে পারি না? অবশ্যই পারো, কেন নয়, কিন্তু তুমি তো বলেছিলে তুমি নাকি মেকআপ করো না। সাথী হাত জোর করে বলল, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন। কিন্তু যাই বলো না কেন, এত সেজে তোমাকে সে পেত্তির মতোই লাগছে। সাথী মন খারাপ করে বলল, আজকেও আপনি আমায় পচাবেন? তা আমাকে প্রতিদিন রোস্ট করে আপনি কি শান্তি পান? থাক, আর কিছু বললাম না, নাহলে বেচারে মেয়েটা আবার কখন কান্না করে দেয় তা ঠিক নেই। তবে তোমাকে না পচালে আমার ভালো লাগে না। সাথী উদয়ের সামনে হাত রেখে বলল, এখন আমার সালামি দেন। উদয় পকেট থেকে 2 টাকার একটা চকচকে নোট সাথীর হাতে দিল। সালামি দিতেও আপনার এত কিপটামো? অবশ্যই, সব ক্ষেত্রে কিপটামি করতে হয়। হ্যাঁ, আপনি থাকেন আপনার কিপটাম নিয়ে, গেলাম আমি। সাথী একটু সেখান থেকে চলে এলো। রিমা আর ওই কাজিনেরা মিলে কিছু সময় আড্ডা দিল। খাবার দেওয়ার জন্য ডাক পড়তেই সবাই আড্ডা ছেড়ে খেতে বসলো। সাথী উদয়ের পাশে বসলো, কিন্তু কোনো কথা বললো না। খাওয়া শেষ করে রিমাকে নিয়ে বাগানের দিকে চলে এলো। সাথীর কাজিন ঐশীকে বলল, আমাকে? স্যার কেন আমায় খুঁজবে? সাথী মনে মনে বলল, এই খবিশ লোকের আবার আমার সাথে কি কথা থাকতে পারে কে জানে। যে দেখি সাথী উদয়ের সামনে যেয়ে বলল, স্যার ডেকেছিলেন আমায়? সে যে গেলে আর তো তোমার দেখাই পাওয়া যাচ্ছে না। বলুন কি বলবেন? হাত পাতো। সাথী উদয়ের সামনে হাত রাখতেই উদয়ের হাতে কিছু একটা দিয়ে হাত মুঠো করে দিল। আমি চলে গেলে হাত খুলে দেখবে। সাথী মাথায় সায় জানালো। তারপর উদয় ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। উদয় চলে যেতেই সাথী এক দৌড়ে নিজের রুমে চলে এলো। হাতের মুঠো খুলে দেখলো সেখানে 1000 টাকার একটা চকচকে নোট। সাথী নোটটা খুলে দেখলো তার ভিতরে গুটি গুটি অক্ষরে লেখা, ঈদ মোবারক। তোমাকে ঈদের অনেক শুভেচ্ছা। দোয়া করে এটা তোমার জন্য অনেক আনন্দের হোক। লেখাটা পড়ে সাথীর এতক্ষণের মন খারাপ নিমিষেই উধাও হয়ে গেল।
ওর নোটটাতে চুমু এঁকে দিল। ওর ভালোবাসার মানুষের থেকে পাওয়া উপহার বলে কথা। নোটটা নাকের সামনে এনে ঘ্রাণ নিল। এতেও যেন লোকটা সুঘ্রাণ মিশে আছে। অতঃপর খুব যত্ন করে নোটটা ডায়েরির মধ্যে একটা পেজে রাখলো। পেজের উপরে লিখলো, ভালোবাসার মানুষের থেকে পাওয়া প্রথম উপহার। সারা ঘর জুড়ে দৌড়াচ্ছে সাদা আর বাদামির মিশ্রণে কিউট একটি বিড়াল, আর সাথে তার পেছনে ছুটছে বিড়ালটা ধরার জন্য। বিড়ালটা সাথে এনেছে 2 দিন আগে। বিড়ালও খুবই পছন্দ, কিন্তু ওর আম্মু ওকে বিড়াল আনতে দেবে না। টানা 1 সপ্তাহ মায়ের কানের কাছে ঘ্যান ঘ্যান করে শায়লা বেগমকে রাজি করিয়েছে সাথী। এক পর্যায়ে সাথী বিড়ালটাকে ধরতে সক্ষম হলো। বিড়ালটা যেন তার মতোই চঞ্চল, 1 মিনিটও কোথাও শান্তি মতো বসে না, সারাদিন এদিকে ওদিকে ছোটাছুটি করে। সাথী বিড়ালটাকে কোলে নিয়ে দুষ্টুমি করছে, তখন নজর যায় ঘড়ির দিকে। উদয়ের পড়াতে আসার সময় হয়ে গিয়েছে। সাথী বিড়ালটাকে অন্য রুমে রেখে আসলো। ভদ্র মেয়ের মতো পরিপাটি হয়ে টেবিলে বসলো। উদয় সাথীকে খুব মনোযোগের সাথে একটা ম্যাথ বোঝাচ্ছে, এমন সময় নরম কিছু তার পায়ের উপরে লাফিয়ে পড়লো। আকস্মাৎ এরূপ ঘটায় উদয় বসা থেকে দাঁড়িয়ে গেল। আউচ, এটা কি? সাথী নিচের দিকে তাকিয়ে দেখলো ওর আনা বিড়ালটা উদয়ের পায়ের কাছে দাঁড়িয়ে আছে। তো ওটা একটা বিড়াল। সেটা তো দেখতেই পাচ্ছে, কিন্তু বিড়াল এখানে আসলো কোত্থেকে? 2 দিন আগে আমি এটাকে পালার জন্য নিয়ে এসেছি। উদয় সাথীর দিকে রাগে চোখে তাকিয়ে বলল, বিড়াল সামলাতে না পারলে এনেছো কেন? এক্ষুনি তো বিড়ালটা আমায় আঁচড় দিয়ে দিত। সরি স্যার, আমি বিড়ালটা পাশের ঘরে রেখে এসেছিলাম। এটা যে চলে আসবে আমি না বুঝতে পারিনি এটা। স্যার আপনি আম্মুকে কিছু বলবেন না প্লিজ, তাহলে আম্মু এটাকে রাখতে দিবে না প্লিজ স্যার। ঠিক আছে, তোমার অন্যকে কিছু বলবো না। এখন এটাকে এখন থেকে সরাও। সাথী বিড়ালটা ধরতে যাবে, তার আগে বিড়ালটা এক লাফে উদয়ের কোলে উঠে যায়। উদয় সাথে সাথে বিড়ালটা খাটের উপরে ফেলে দিল। সাথীর উদয়ের এমন কাজে হাসতে গিয়েও হাসল না। এখন হাসলে উদয় নির্ঘাত তাকে বকা দিবে। সাথে বিড়ালটা পাশের ঘরে রেখে দরজাটা আটকে দিল। চেয়ারে বসে উদয়ের উদ্দেশ্যে বলল, স্যার আপনি কি বিড়াল ভয় পান? ভয় পেয়ে বলতে ছোটবেলায় একবার আমাকে বিড়াল আঁচড় দিয়েছিল, তখন অনেকগুলো ইনজেকশন দিতে হয়েছিল। তারপর থেকে আমি বিড়াল বা কুকুর থেকে দূরে থাকি। ও এই ব্যাপার। এখন পরে মন দাও। সাথে তারাই মন দিল। উদয় কিছুক্ষণ পরেই চলে গেল। সময়ের স্রোতে কেটে গেছে অনেকগুলো মাস। সাথে এখন 10ম শ্রেণীর ছাত্রী। ও এখন পড়াশোনায় খুব মনোযোগী ছাত্রী। পড়া নিয়ে এখন আর ফাঁকিবাজি করে না, একেবারেই করে না তেমনটাও না। উদয় সাথীকে পড়াচ্ছে। কতক্ষণ পড়ানোর পরে সাথী বলে উঠল, স্যার পড়তে ইচ্ছে করছে না। তাহলে কি করতে ইচ্ছে হচ্ছে? গল্প করতে ইচ্ছে হচ্ছে। প্লিজ আজকে আর পড়বো না। আজকে আপনি যা যা পড়া জিজ্ঞেস করেছেন আমি কিন্তু সবকিছু পড়েছি, তাই আজকে আর পড়বো না। বলো, কি গল্প শুনতে চাও? আপনার জীবন কাহিনী শুনতে চাই। সেটা শুনে তুমি কি করবে? আমার অনেক ইচ্ছা জানার, প্লিজ বলেন না স্যার। ঠিক আছে, বলছি। তোমার জন্মটা সোনার চামচ মুখে নিয়ে হলেও আমি ছিলাম এক মধ্যবিত্ত ঘরের ছেলে। আমি আমার বাবা মা আর ছোট একটা ভাই। এই 4 জনের ছোট পরিবার ছিল আমাদের। ছোটবেলা থেকে আমি পড়াশোনার প্রতি অনেক আগ্রহী ছিলাম, কিন্তু আমার বাবা আমাকে বা আমার ছোট ভাইকে কাউকে দেখতে পারত না। সে আমাদের পড়াশোনা করাতে চাইতেন না। সে চাইতেন আমরা তার সাথে কাজ করে টাকা ইনকাম করে। কিন্তু আমার মা সবসময় আমাকে সাপোর্ট করত। আমার সাপোর্টে আমি এসএসসি পাস করি। তখন আমার বাবা আমাদের পড়াশোনা বন্ধ করে দেয়, কিন্তু আমি, আমার মা বা ছোট ভাই কেউই সেটা মাথায় রাজি ছিলাম না। তখন আমার মা আমাকে সাপোর্ট করে। আমার মা আমার হাতে কিছু টাকা দিয়ে বলে, বাবা, তুই এখানে থাকলে তোর স্বপ্ন পূরণ করতে পারবি না। শহরে গেলে টিউশন করিয়ে হলেও নিজের খরচ চালাতে পারবি। তাই বলছি, তুই তোর ভাইকে নিয়ে শহরে চলে যা। মায়ের কথায় আমি তখন শহরে চলে আসি। তখন সময়টা আমার জন্য খুবই কষ্টের গিয়েছে। এই শহরে কেউই আমার পরিচিত ছিল না। মায়ের দেওয়া টাকা দিয়ে নিজের কলেজে ভর্তি হয়ে সাথে ভাইকেও স্কুলে ভর্তি করায়। অনেক খুঁজেও আমি টিউশনি খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। তখন মা বাবার থেকে লুকিয়ে আমাকে টাকা পাঠাতো। কলেজ শুরু হলে কলেজ ফ্রেন্ডদের সহায়তায় কিছু টিউশন পাই। সেই টাকায় আমার আর আমার ভাইয়ের কোনো মতেই চলে যেত। সাথে মাও কিছু টাকা পাঠাতো। ভার্সিটিতে উঠে আমি টিউশনের পাশাপাশি ফ্রিল্যান্সিংও করতাম। তখন আমার ভাইও এসএসসি শেষ করে কলেজে উঠে ও টিউশন করাতো। 2 ভাইয়ের টাকায় আমাদের হয়েও
কিছু টাকা এক্সট্রা থাকতো। সেই টাকা আমি আমার মায়ের জন্য পাঠিয়ে দিতাম। অতঃপর পড়াশোনা শেষে অনেক চেষ্টার পর আমি তোমাদের স্কুলে চাকরি পাই। চাকরি পেয়ে আমি বাড়িতে গিয়েছিলাম, তখন আমার বাবা আমাকে সাদরে গ্রহণ করেছিল। কথায় আছে না, তাকে পেলে নাকি তোতা পাখিও কথা বলে, তেমনি তখন আমার বাবা আমাকে গ্রহণ করেছিল। যে বাবা আমাকে সহ্য করতে পারতো না, সে আমাকে বুকে জড়িয়ে নিয়েছিল, কারণ তখন আমি সফল, প্লাস আমার কাছে টাকা আছে। এই হলো আমার জীবন কাহিনী। সাথে এতক্ষণ মন দিয়ে উদয়ের কথাগুলোই শুনছিল। উদয়ের কথায় ওর ধ্যান কাটে। উদয় আবার বলল, এই জন্য আমি তোমাকে সবসময় পড়তে বলি, পড়াশোনা করে জীবনে সফল হতে পারলে সবাই তোমাকে ভালোবাসবে, না হলে সবাই তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। কথা আছে, মানি ক্যান বাই এভরিথিং। তোমার কাছে টাকা আছে তো সবাই তোমাকে ভালোবাসবে, এর জন্য মন দিয়ে পড়াশোনা করো। জি স্যার, আমিও এখন থেকে মন দিয়ে পড়বো আর জীবনে সফল হব ইনশাআল্লাহ। অতঃপর উদয় চলে গেল। উদয় চলে গেলে সাথী বেলকনিতে গিয়ে দাঁড়ালো। এই নিষ্ঠুর মানুষটার কষ্টের কথা শুনে সাথীর খুবই কষ্ট লাগছে। এই নিষ্ঠুর মানুষটার জীবনেও এত কষ্ট, এতটা স্ট্রাগল ছিল, সেটা তাকে দেখলেই বোঝা যায় না। যদিও কোনো মানুষের বাহ্যিক দিক দেখে তার সম্পর্কে জানা যায় না। সাথী লোকটার প্রতি সম্মান ও ভালোবাসাটা যেন আরো বেড়ে যাচ্ছে। সাথীও পণ করলো আজ থেকে সেও মন দিয়ে পড়বে, আর কখনো পড়াশোনায় অবহেলা করবে না। কিছু কিছু জিনিস বুঝে নাও, কিছু কিছু জিনিস না বুঝে বোঝার ভান করতে হয়, এতে ভালো রাখা যায়, ভালো থাকাও যায়।